Again, thank you very much. আপনারা ক্লাসে কষ্ট করে জয়েন করতেছেন। সো রিডিং ওভারভিউতে আমাদের মাথায় রাখতে হবে যে একাডেমিক এবং জিটি এই দুইটা রিডিং এ কিছু পরিবর্তন আছে। কি পরিবর্তন আছে এটা একটু বলি। কোয়েশ্চেন টাইপে পরিবর্তন আছে না, কোয়েশ্চেন টাইপে পরিবর্তন নেই, যেটা আছে সেটা হচ্ছে ডিফিকাল্টি লেভেলে পরিবর্তন আছে। ডিফিকাল্টি লেভেলে পরিবর্তন আছে। কি বললাম কথাটা ভাইয়া? ডিফিকাল্টি লেভেলে পরিবর্তন আছে। কারণ কি, আপনি মাথায় রাখবেন যে একাডেমিকে যারা যাবেন তারা কিন্তু পড়াশোনা করতে যাবেন, তাদের কিন্তু অনেক কিছু পড়তে হবে। এই কারণে তাদেরকে ডকুমেন্টারি বেস জিনিসপত্র বেশি দেওয়া হয় বা একটু পড়াশোনা রিলেটেড ডিফিকাল্ট প্যাসেজ দেওয়া হয়, সো দ্যাট তারা কি করতে পারে, ওইখানে গিয়ে সার্ভাইভ করতে পারে। বুঝাইতে পারছি কথাটা? আর অন দ্য আদার হ্যান্ড যারা জিটিতে আছেন তাদেরকে তুলনামূলকভাবে একটু সহজ, একটু ছোট ছোট প্যাসেজ দেওয়া হয়, তুলনামূলকভাবে বলছি আমি এটা। এই কারণে এই যে দুইটা জিনিসকে ব্যালেন্স করার জন্য, এটা যাতে অবিচার না হয়ে যায়, তাই অথরিটি বলতেছে একই গ্রেড বা একই ব্যান্ড পাওয়ার জন্য দুইজনকে দুইটা মার্ক পাইতে হবে। ফর এক্সাম্পল, আপনি হয়তো বা 40-41 পেলে আপনি হয়তো বা একাডেমিকে 7 পাবেন, বাট সেটা হয়তো বা আরো 3 বা 4 বেশি পাইতে হবে জিটিতে। তার মানে কি, যেহেতু তুলনামূলকভাবে জিটি একটু সোজা, তাই এটাতে মার্কস বেশি পাইতে হবে। আর একাডেমি যেহেতু একটু কঠিন, তাই এটাতে মার্কস একটু কম পেলে আপনি 7 পাবেন। দিন শেষে কিন্তু আপনি তখন আর বঞ্চিত হচ্ছেন না, তখন কিন্তু আপনার কি থাকছে, আপনার ভিতরে কিন্তু সেই কনফিডেন্সটা থাকছে যে না ঠিক আছে, আমি কঠিন জিনিস দিচ্ছি, তো আমাকে কি করতে হবে, আমার কিন্তু 31 পেলে আমি 7 পাবো। আর যদি আমি জিটি দিই তাহলে আমাকে আর বেশি পাইতে হবে, কারণ এখানে তুলনামূলকভাবে ছোট প্যাসেজ এবং সহজ প্যাসেজ। আপনাদের ফান্ডামেন্টাল যে পার্থক্য সেটার মধ্যে মাথায় রাখতে হবে যে একাডেমিকে সাধারণত 3টা প্যাসেজই থাকে, বড় বড় 3টা প্যাসেজ থাকে, বড় অনেক বড়, 2-3 পৃষ্ঠা করে। আর জিটির ক্ষেত্রে সাধারণত শেষ প্যাসেজটা অনেক বড় হয়, বাট আগের প্যাসেজগুলো তুলনামূলকভাবে বেশ ছোট এবং সহজ হয়। আরেকটা সুবিধা আছে, যেহেতু তুলনামূলকভাবে জিডিতে প্যাসেজ সংখ্যা বেশি, তাই একটা প্যাসেজ থেকে একটা ধরনের প্যাটার্নই সাধারণত থাকে শেষেরটা ছাড়া। প্রথম যে 2-3টা প্যাসেজ থাকে এগুলোতে এক প্যাসেজ থেকে এক ধরনের কোয়েশ্চেনই থাকে। কিন্তু একাডেমিকের ক্ষেত্রে আহ কিন্তু একাডেমিকের ক্ষেত্রে আপনি আসলে এটা পাবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে প্রতিটাতে 12 থেকে 14টা প্রশ্ন থাকবে, এবং 12 থেকে 14টা প্রশ্ন একাডেমিকের ক্ষেত্রে বলছি, 12 থেকে 14টা প্রশ্ন যখন থাকে তখন ডেফিনেটেড একটা প্যাটার্ন হওয়ার কোনো সুযোগ নাই, নাকি আছে? এই আপনার একটু কথাবার্তা বললেন সবাই, বলেন সুযোগ কি আছে আপনার যখন না ভাইয়া নাই। একটা প্যাসেজ যখন আপনার হুম। 12 থেকে 14টা কোয়েশ্চেন থাকবে, তখন কি একটা প্যাটার্নের কোয়েশ্চেন হওয়ার কোনো সুযোগ আছে? না। নাই আসলে, কারণ তাহলে তো ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আপনার দিচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 14টা ফিল ইন দ্য, মানা যায়? মানা যায় না, কিন্তু 6টা ফিল ইন দ্য গ্যাপ মানা যায়, ঠিক কিনা? একটা প্যাটার্নে 6টা, 5টা, 7টা মানা যায়, 8টা ম্যাক্সিমাম মানা যায়, 14টা মানা যায় না, অসম্ভব। তো এই কারণে মাথায় রাখতে হবে যে এখানে পাজেল হওয়ার একটা সুযোগ একাডেমিকে থাকে। অর্থাৎ একাডেমিকে যখন আপনি পড়বেন তখন একই বড় প্যাসেজ থেকে যেহেতু দুইটা ধরনের কোয়েশ্চেন আসতেছে, তাই আপনি পাজেল হওয়ার চান্স বেশি। অন দ্য আদার হ্যান্ড জিটিতে একটা প্যাসেজ থেকে যেহেতু, এক পৃষ্ঠার একটা প্যাসেজ থেকে যেহেতু বেশিরভাগ সময় আসে প্রথমগুলা, তো ওইখান থেকে আপনি আসলে পেয়ে যাবেন উত্তর, তাহলে ভাগ হয়ে গেল, সুবিধা হয়ে গেল। বুঝেন নাই ব্যাপারটা? কি বুঝছেন কিনা? আমি ব্যাপারটা আরো ভালো করে বুঝাই বলি। ধরেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সেমিস্টার সিস্টেম করছি, এক সেমিস্টারের পর এক সেমিস্টার মিলে না, কিন্তু এই সেমিস্টার মানে কি, এক বছরে 2 সেমিস্টার। আবার অনেকের কিন্তু ইয়ার ছিল, ইয়ার ফাইনাল ছিল। আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, ওদের কিন্তু ইয়ার ফাইনাল ছিল। তো ইয়ার ফাইনালে কি হয়, ওরা কিন্তু পুরো বছরে একটা পরীক্ষা দেয়, রাইট? তো আপনি চিন্তা করেন তো, ওর থেকে আমি বেশি রিল্যাক্সড কেন? কারণ হচ্ছে আমার প্রতি সেমিস্টারে কাজ শেষ, আমি এই সেমিস্টারে ভালো রেজাল্ট করছি, কাহিনী খতম, পরের সেমিস্টারে আবার ভালো করবো। তার মানে আমি এক বছরটাকে 2 ভাগে ভাগ করে ফেলতে পারছি, ও কিন্তু পারে নাই। ওর কিন্তু একবারই পরীক্ষা দিতে হচ্ছে বড় সিলেবাসে। ওর জন্য ভালো করাটা বেশি, মানে বেশি ডিফিকাল্ট, রাইট? ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? মানে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, এটা কি আপনারা বুঝছেন কিনা? কথা বললেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সামি বুঝতে পারছি ভাই, জাওয়াত সামি। জি ভাইয়া। ভেরি নাইস। আমি আরেকবার বললে ভালো তো। আমি প্রথম মানে আসার পরে আমার কি যেন হয়েছিল, আমি আবার বেরিয়ে লিভ নিয়ে আবার ঢুকছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, বললাম যে এটা যেহেতু ছোট ছোট প্যাসেজ থাকবে, এই জন্য এটাতে
সহজ হবে খুঁজে বের করা। যেমন ছোট ছোট সেমিস্টার, 1 বছরে 2 সেমিস্টার, 2 সেমিস্টার পড়া ভাগ করা, তাই না? আর সবগুলো মিলে যদি 2 সেমিস্টার পড়া যদি 1 সেমিস্টারে পড়তে হয়, তাহলে তো পাজল হয়ে যাওয়ার সুযোগ আছে, সেটাই বলছি, আর কিছু না। ওকে, আহ মোটামুটি ভাবে বাকিরা নিশ্চয়ই বুঝছি না, নাসরিন আপু বুঝছি কিনা কথাটা? আপনারা কথা কর না কেন? হোয়াটস রং উইথ দিস, জানি না। ভাইয়া বুঝতে পারছি তো, বুঝতে পারছি ভাই। এটা তো আপনি আসসালামু বুঝছেন। আলাইকুম ভাইয়া। জি, এটা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, মানে এটা তো শাহনেওয়াজ ভাই বুঝছি, এটা আমি বুঝছি, কারণ শাহনেওয়াজ ভাই বলছে, কিন্তু আমার বাকিদেরও তো খোঁজ খবর নিতে কথা হবে। শোনা যায় না? এখন আমি শুনতে পাইছি আপু, জি এখন আমি শুনতে জি, পাইছি, জি জি ভাই, বুঝতে পেরেছি। অসুবিধা নাই। শাফিন কি বুঝতে পারছে? জি ভাই। ওকে, দ্যাটস ভেরি নাইস। তার মানে আমরা মোটামুটি ঘটনা বুঝে গেছি, রাইট? সো আমরা বলছিলাম যে আমরা এই যে এই ওভারভিউটাতে আমরা কি করব, আমরা ওভারভিউটাতে যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আগে বুঝে নিব যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। আমরা বলছিলাম যে আমাদের 40 কোয়েশ্চেন্স, 60 মিনিটস। ওকে, সো 40 কোয়েশ্চেন 60 মিনিটস। আপনাদেরকে আমি আবারও বলি যে আমার যে পড়ানোর প্যাটার্ন বা 40টা স্টাইল, কোশ্চেন কি ওইখানে করবে? 40টা কোয়েশ্চেন থাকবেই, থাকতেই হবে। ঠিক আছে সামি, বুঝতে জি পারছি ভাই? জি জি। 40টা কোশ্চেনই থাকবে, এটার কোনো মাফ নাই। মিনিটও 60 থাকবে, এবং এখানে এক আপনি ঘন্টা। অ্যান্সার, এক্স্যাক্টলি, এখানে আপনি অ্যান্সার ট্রান্সফারের জন্য কোনো সময় পাবেন না, যেটা আপনি লিসেনিং এ পান। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আপনাদেরকে একটা মজার কথা বলি আমি, ফ্র্যাঙ্কলি বলি আপনাদেরকে, আমি স্বীকার করি এই জিনিসটা। আমি আজকে কিছুটা অসুস্থ। অসুস্থ মানে হচ্ছে ওয়েদার বাইরে ভালো না, এবং আমি কিছুটা অসুস্থ। তো আপনাদের উপস্থিতি আমাকে মানে কথা বলার অনুপ্রেরণা দিচ্ছে, এটা আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি। আজকে আপনাদের 5 নাম্বার ক্লাস, এবং আপনারা সবাই যে আহ, মানে উপস্থিত আছেন 10 জন, আমি কোয়াইট হ্যাপি, এবং আমার কথা বলতে কোনো কষ্ট হচ্ছে না। সো আপনাদের এই উপস্থিতিটা আমি দেখতে চাই, এবং একটা খুব মানে ব্লাস্ট দেখতে চাই আপনাদের রেজাল্টে। এর জন্য যা সাপোর্ট লাগে সেটা আমি আপনাদেরকে দিব, এটা আমার কমিটমেন্ট। অবশ্যই আমি আমার জীবন দিয়ে দিতে পারবো না, যেহেতু আমার আরো ব্যাচ আছে বা কিছু, কিন্তু যতটুকু আমার সাধ্যের ভেতর আছে আমি আপনাদের জন্য করার চেষ্টা করব। আপনারা যেখানে ফেস করবেন ভাই, আমাকে পার্সোনালি নক দিবেন, আমি চেষ্টা করব আপনাকে আপনার যে সমস্যা সেটা সমাধান করে দেয়ার। কিছু সমস্যা হয়তো ক্লাসে সমাধান করতে হবে, কিছু সমস্যা হয়তো সাজেশন দিলে হয়ে যাবে। সো আমি চাই এই ব্যাচ থেকে একটা ভালো রকম সাকসেস আসুক, এবং আপনারা অনেক কষ্ট করে সময় ম্যানেজ করে, ব্যস্ত মানুষ আপনারা, আপনারা এই ব্যাচে আসছেন, আমার মতো সাধারণ মানুষের কথা শুনতে আসছেন, পড়তে আসছেন, বিশ্বাস করছেন। তা আপনাদের বিশ্বাসের শ্রদ্ধাও থাকুক, আমার যে পরিশ্রম সেটার শ্রদ্ধাও যেন থাকে। সেই লক্ষ্যে আজকে 5 নাম্বার ক্লাস, এখন অনেক পথ বাকি। দয়া করে কেউ ফাঁকি দিবেন না। একটা কথা মাথায় রাখবেন যে জীবনে বারবার সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগ আগের মতো করে আর আসে না, মাথায় রাখবেন। আপনি যখন সেকেন্ড হচ্ছেন, তার মানে আপনি কি ফার্স্ট না হওয়ার পানিশমেন্ট পাচ্ছেন, এটা মাথায় রাখবেন। কোনো কাজ প্রথমবারে করে ফেলার যে সফলতা, সেটা সেকেন্ড বারে কখনো আসে না। ঠিক আছে? ওই যে বলে না, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ফার্স্ট ফেইলার। বুঝতে পেরেছেন? সো আপনারা মাথায় রাখবেন যে আপনারা আহ, স- যা টাকা পয়সা দিচ্ছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনাদের সময়, আপনাদের পরিবারকে সময় না দিয়ে আপনারা পড়ার পেছনে সময় দিচ্ছেন। সো এটা যেন কোনোভাবেই মিস না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। ওকে, আমরা মূল আলোচনায় থাকি। সো এখানে আপনি অ্যান্সার ট্রান্সফারের জন্য আসলে কোনো সময় পাবেন না, বিকজ যেটা লিসেনিং এ পাইতেন, রিডিং এ আপনি কোনো অ্যান্সার ট্রান্সফারের জন্য সময় পাবেন না। সো 40 কোয়েশ্চেন 60 মিনিটস, 60 মিনিটের ভিতরে আপনাকে 40টা প্রশ্ন শেষ করতে হবে। মাথায় রাখতে হবে, যদিও বলা হয়ে থাকে 12 থেকে 14 রকমের কোয়েশ্চেন আছে, কিন্তু বেসিক্যালি আসে 5 থেকে 6 রকমের প্রশ্ন। অর্থাৎ এই 5 থেকে 6 রকমেরই আবার কিন্তু কি আছে, শাখা প্রশাখা আছে। আমরা যদি 5 থেকে 6 রকমের প্রশ্নকে খুব ভালো মতো বুঝতে পারি, তাহলেই কিন্তু 12 থেকে 14 ধরনের প্রশ্নও যদি আসে আমরা তাও পারবো। এবং আমি আপনাদেরকে আরেকটু জিনিস বলে দেই, সেটা হচ্ছে রিডিং আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। এটার একটা কারণ, দুইটা কারণ বেসিক্যালি লিখে রাখেন, যারা এই দুইটা কারণ নিয়ে সাফার করতেছেন তারা রিডিং এ ভালো করতে পারবেন না। এই দুইটা কারণ আগে ঠিক করতে হবে, তারপরে আপনি ভালো করতে পারবেন। ওকে, সেই কারণ দুইটা কি একটু আমি বলে দিচ্ছি। একটা কারণ হচ্ছে আপনি পড়ে বুঝেন না, পড়ে
বুঝেন না। ওকে, এটা হলো প্রথম কথা। আপনি একটা জিনিস লিখা আছে, আপনি পড়া বুঝলেন না, ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা? একটা ফ্রেজ লেখা আছে, আই ফেস্ট দ্য মিউজিক উইথ ভেরি কুল হেড। কি লেখা আছে আপনি এটা বুঝেন নাই, আপনি জানেন না যে ফেস দ্য মিউজিক মানে কি। দিস ইজ আ সোর্ট অফ ডিসএবিলিটি ইন আইএলটিএস রিডিং। আপনি যখন বুঝবেন না তখন আপনি আর ভালো করতে পারবেন না, আপনাকে আমি যত টিপসই দিয়ে দিই। নেভার, এটা সম্ভব না। যে হাঁটতে পারে না তারে আমি দৌড় প্রতিযোগিতায় কেন জিততে হবে এটা শিখাই লাভ নাই। সো ফার্স্ট অফ অল মেক শিওর যে আপনি বুঝতে পারেন পড়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, অসুবিধা নেই। So, আপনি পড়ে বুঝেন কিনা এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ, সেটা কি? 2 নাম্বার কাজটা হলো, পড়ে তো আপনি বুঝলেন, পড়ে তো আপনি বুঝলেন, কিন্তু এখন 2 নাম্বার কাজ হলো আপনি কি অ্যান্সার বের করতে পারেন কিনা। এটা হইলো পরবর্তী কাজ, এটা আমি শিখাই দিব। আপনি যদি পড়া বুঝেন কেমনে অ্যান্সার বের করতে হবে সেই পথ আমি আপনাকে শিখাই দিব। দের ইজ নো কনফিউশন আর ডাউট। অ্যান্সার বের করতে পারেন না, তাহলে ব্যাপারটা কিরকম? এইটা হইলো আপনাকে পারতে হবে, পড়া বুঝতে হবে। এখন এই পড়া বোঝার জন্য আপনার রিডিং হ্যাবিট লাগবে। আমি আগেই বলছিলাম যে রিডিং এর 70% হচ্ছে রিডিং হ্যাবিট, 30% হচ্ছে টিপস এন্ড ট্রিক্স এন্ড প্র্যাকটিস। সো আপনি 70% কে জলে ফেলে দিয়ে আপনি কোনোদিনই ভালো করতে পারবেন না। তাহলে রিডিং হ্যাবিটটা আমাদের করতে হবে। রিডিং হ্যাবিটটা কিভাবে করবো এটা একটু বলে দিই আপনাদেরকে, আমি যেহেতু আলোচনা আসছে বলে দিই। আপনার পেপার পড়তে পারেন, তবে অবশ্যই শেক্সপিয়ারের গল্প টল্প মানে নাটক টাটক পড়তে যাবেন না, কোনো কবিতা পড়তে যাবেন না। কারণ আপনার এই কবিতা, এটা অর্থবহ জিনিস। রবীন্দ্রনাথের কবিতা পড়ে যদি আপনি বাংলা শিখতে চান তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার হবে। কারণ রবীন্দ্রনাথের কবিতা ধরেন যারা লেখক ছিলেন এরা ঠিক মতো বুঝতো না। তো এর লেখা বললে কিন্তু আপনি হবে না। আপনি শেক্সপিয়ার অন্যতম সেরা নাট্যকার, তার নাটক পড়ে তো আপনি আর ইংরেজি শিখতে পারবেন না। তার নাটক পড়ে আপনি ইংরেজির একটা আহ কি বলে এটাকে, একটা জৌলুস সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে না ইংরেজি কত প্রসিদ্ধ, কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন না। তো তেমনি ভাবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একটা জেনারেল রিডিংটা বুঝেন কিনা। তাহলে আপনি কি পড়তে পারেন? আপনি পেপার পড়তে পারেন। কারণ পেপার কিভাবে পড়বেন? প্রত্যেকের বাসায় পেপার রাখার সুযোগ আছে। আপনি ধরেন দ্য ডেইলি স্টার একটা পেপার রাখলেন বাংলার বুকে, এটা একটা ভালো পেপার ডেইলি স্টার। অথবা আপনি নিউ এজ রাখতে পারেন, বাট নিউ এজ অত পপুলার না। ডেইলি স্টার রেখে আপনি কি করলেন, বেশি বেশি না, প্রতিদিন একটা কলাম নিলেন, একটা কলাম। এই কলমটা আপনি একটা পেন্সিল নেবেন, একটা ইরেজার নেবেন, কলম নেবেন না। ছোট্ট একটা পোর্শনকে নেবেন, দরকার নেই বেশি, একটা কলাম, ছোট্ট একটা পোর্শন, একটা আর্টিকেল নেবেন আপনি। ওই আর্টিকেলটাকে আপনি কি করবেন, পেন্সিল দিয়ে দাগায় দাগায় পড়বেন। এটাকে বলা হয় কিওয়ার্ড ফিল্টারিং। লিখে রাখতে পারেন আপনারা। অনেকে এটাকে স্ক্যানিংও বলে, অনেকে এটাকে ট্রিমিংও বলে। যে যা যাই বলুক জিনিস একই। অর্থাৎ একটা জায়গা থেকে আপনি যখন দেখবেন, আমি আপনাকে এখানে দেখাই দিচ্ছি, আমি আপনাকে পত্রিকায় নিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই আমার মেটেরিয়াল আছে। মনে করেন এই অংশটা, রাইট? এই অংশটা, এখন এই অংশ নিশ্চয়ই সবকিছু গুরুত্বপূর্ণ নয়। যেমন আমি পুরোটা এখানে কালার করে দিচ্ছি, কালার দরকার নেই, আমি মুছে ফেলি। এখানে আমার জন্য কি গুরুত্বপূর্ণ? মেইন ওয়ার্ড গুলা মনে রাখতে হবে, আর্টিকেলস, প্রিপোজিশন, এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ না, এগুলো আমার জন্য অর্থ বহন করে না। অ্যাডভার্ব, এগুলো আমার জন্য খুব বেশি অর্থ বহন করে না। আমার জন্য কি অর্থ বহন করে? মেইন ভার্ব, সাবজেক্ট, এগুলো অর্থ বহন করে। অর্থাৎ ট্রিমিং মানে কি, আপনি বাড়তি জিনিসগুলোকে ঝরিয়ে দিবেন, এতে করে আপনার মূল জিনিসটা বেরিয়ে আসবে। মূল জিনিসটা যখন বেরিয়ে আসবে এটা থেকে একটা মানে দাঁড়াবে, ওই মানেটাই আপনার কাজে লাগবে। তাহলে এইভাবে করে আপনি কি করবেন, একটা পেন্সিল নেবেন, পেন্সিল নেওয়ার পর আপনি দাগাবেন। কিভাবে দাগাবেন? যে পোলার বিয়ার্স আর বিইং ইনক্রিজিংলি থ্রেটেন্ড। তাহলে পোলার বিয়ার্স একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিইং ইনক্রিজিংলি থ্রেটেন্ড, থ্রেটেন্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস, বাই দ্য ইফেক্টস অফ, ইফেক্ট গুরুত্বপূর্ণ জিনিস, ক্লাইমেট চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আপনি এই লাইন থেকে চিন্তা করে দেখেন তো, ক্লাইমেট, তাহলে পোলার বিয়ার্স কে থ্রেটেন করা হয়েছে বাই কি দিয়ে? এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের এফেক্টে পোলার বিয়ার থ্রেটেন হয়েছে। এই 4টা শব্দ দিয়ে কিন্তু আমাদের অর্থ কিন্তু বের হয়ে গেল, গেল কিনা? তো এমনি করে আপনি যখন এরকম ফিল্টার করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনার অল্প সময়ে বেশি জিনিস পড়ার একটা
যোগ্যতা তৈরি হবে এবং আপনি কিন্তু সহজে একটা মানে দাঁড় করে ফেলতে পারবেন এই শব্দগুলোর উপর ভিত্তি করে। তখনই আপনার মূল কাজটা আসলে হয়ে যাবে, তখনই আপনি দ্রুত পড়ে বুঝতে পারবেন, সহজে আপনার কাছে উত্তরগুলো চোখে ভেসে উঠবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শাফিন বুঝছি। কিছু বলবা ভাই? না, তেমন না, মানে প্যাসিভ সেন্টেন্স আর কি ওটা। না, প্যাসিভ সেন্টেন্স কি জিনিস ভাইয়া? না না, আমি আপনাকে কিছু বলতে চাইনি, ও মানে আচ্ছা হঠাৎ আচ্ছা, করে হাত লেগে যাবে। বুঝতে পারছি। ওকে, আমরা কি কথাটা বুঝতে পারছি ভাইয়া? সবাইকে আমি জিজ্ঞেস করতেছি, আমি যে কথাগুলো বলছি এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, যেভাবে আপনি প্র্যাকটিসটা করবেন। আমি বুঝতে পারছি কিনা? সামি, জি জি। দ্যাটস ভেরি নাইস। শাহনওয়াজ ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। দ্যাটস ভেরি নাইস। প্র্যাকটিস এভাবে করতে হবে। হ্যাঁ, আলী আহমেদ ভাই? ভাই ওকে, ভেরি গুড। কুতুবুদ্দিন ভাই? জি ভাইয়া। ওকে, মানে কাজ কিন্তু করতে হবে, শুধুমাত্র কিন্তু কি করলে হবে না, মানে বুঝলে হবে না কিন্তু, হ্যাঁ। ওকে, নাসরিন আপু কি বুঝছেন? জি ভাইয়া। ওকে, পপি আপু, পপি কর্মকার? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। দ্যাটস ভেরি নাইস। সজল আমি ভাই এতদিন জি, আরো নিউজ পেপারটা পড়ছি পুরা। উল্টা পাল্টা মানে করে। হুম, হ্যাঁ। না না, অসুবিধা নাই। মানে আপনাকে নিউজ পেপার পড়ে তো আপনি আসলে ইনফরমেশন দিয়ে কোনো কাজ নাই। আর এবং আপনার একটা কথা বলে দিই, নিউজ পেপার থেকে আপনার টপিক সিলেক্টের ক্ষেত্রে আপনার সবসময় কমন টপিক নেবেন, যেমন এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, পলিটিক্যাল, হাবিজাবি দেওয়ার দরকার নেই। সবচেয়ে ভালো হয় যদি আপনি এডিটোরিয়াল পড়েন, বিকজ এডিটোরিয়ালে অনেক ভালো ভালো জিনিসে রাইটিং থাকে এবং আপনাদের রাইটিং অ্যাবিলিটিও ভালো হবে তখন। সজল ভাই, আমরা কি বুঝছি ভাইয়া কি মানে যে কথাটা বললাম? জি ভাই, বুঝতে পারছি। শুনছি, আমি ফলো করছি। ধন্যবাদ ভাই। জি, থ্যাংক ইউ ভাই। ওকে, সো তাহলে আমরা চলেন আমাদের যুদ্ধে নেমে পড়ি। যুদ্ধে নামার প্রথম অংশ মনে রাখতে হবে যে আমরা আজকে কোয়েশ্চেন টাইপস নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস নিয়ে কথা বলবো আমরা, তারপরে আমরা শুরু করব। বেসিক্যালি আমরা বলছিলাম যে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলবো, যে কোনটাতে কত পাইতে হবে, কোথায় কত পেতে হবে। এটা অ্যালটমেন্ট আমি একবার আবার বলে দিব, কারণ আপনাদের গত ক্লাসে এটা বলা হয় নাই। ও, বলা হয়েছে, আবার আমি মনে করাই দিই, সরি, রিপিট করবো আমি, বিকজ এটা দরকার। আপনাদেরকে একটু মনে করে না দিলে আপনারা বিপদে পড়বেন। আমরা বলছিলাম যে আমাদের সেকশন, আমি যদি সেকশন তিনটাই ধরি, আমি একাডেমিকেরটাই বুঝাইতেছি, জিটিরটা বুঝে নিবে যার একটা বেশি আছে। ইয়েস, মানে একাডেমিকের দুইটা প্যাসেজ যা থাকবে, জিটির তিনটা প্যাসেজে তা থাকবে। এটা মানে এরকম এস্টিমেশন একটা আছে আর কি। সো সেকশন 3, আমাদের মাথায় রাখতে হবে 13টা করে কোয়েশ্চেন থাকবে, 13 13 14। সো মানে এই জায়গাটায় ভালো বোঝা যাচ্ছে না, আমি অন্য জায়গায় দেখাই আপনাদেরকে, জায়গায় কেটে যাচ্ছে। ওকে, সো আমরা বলছিলাম যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 1 to 3। এখন আমরা বলছিলাম যে এখানে আমরা 13টা করে কোয়েশ্চেন থাকবে। ওকে, সো আপনার যেটা হবে একাডেমিকের ক্ষেত্রে এটা, আর জিটির ক্ষেত্রে যেটা হবে 1 and 2, এখানে একটা 3, মানে 13 13 26 থেকে 27টা প্রশ্ন, সাধারণত তিনটা প্যাসেজ থাকবে, আর শেষেরটা একটু বেশি থাকবে। এটা নর্মালি, দেয়ার ইজ নো স্ট্রিক্ট রুলস যে এরকম হ্যান ত্যানই হবে, চেঞ্জ হতে পারে যে কোনো সময়, কারণ এটা তো অথরিটি আপনাকে বলেই দিবে না এটাই হবে। বাট এটা অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি এরকম ট্র্যাডিশনালি। সো সেকশন 1 13টা, সেকশন 2 13টা, সেকশন 3 14টা, মোটামুটি এরকমই থাকে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে সবচেয়ে সোজা হচ্ছে 1 নাম্বারটা, তারপরে কঠিন হচ্ছে 2 নাম্বারটা, তারপরে সবচেয়ে কঠিন হচ্ছে 3 নাম্বারটা। তো যেহেতু আমরা দুর্বল, আমরা যেহেতু অনেক শক্তিশালী না যে কোনো কারণে ইংরেজিতে, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে সহজ যেখানে সেখানে ফুল মার্ক পাইতে হবে। এইটা আপনি না করতে পারলে রিডিং আপনি ভালো করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে 13 13 পাইতে হবে, টাইম দিতে হবে 15 মিনিটস। এর বেশি সময় যদি আপনার লাগে তাহলে আপনার রিডিং টেস্ট শেষ। কারো যদি 6.5 পাওয়ার ধান্দা থাকে রিডিং এ, সে যদি প্রথম সেকশনে অর্থাৎ প্যাসেজ 1-এ যদি কোনোভাবে 13 কম পান এবং সময় যদি 15 মিনিটের বেশি দেন, তাহলে বুঝতে হবে তার আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, সে মোটামুটি ওইখানে শেষ। কারণ আপনি জিম্বাবুয়ের সাথে হাইরা আপনি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে জিতে যাবেন, চান্সেস আর ভেরি লো।
বুঝতে পারছি কথাটা? So, আপনাকে আসলে যার সাথে জেতা যায় তার শিওর শট, তার সাথে জিতে যেতে হবে। সেকশন 1 বা প্যাসেজ 1 যেটা সবচেয়ে সোজা, এখানে আপনাকে 13 পাইতে হবে 15 মিনিটে। এই জায়গায় আপনাকে নিজেকে যোগ্য করতে হবে যে কিভাবে এটা করা যায়। এরপরে দেখেন প্যাসেজ 2 বা সেকশন 2 যেটা বলি আমরা, একটু কঠিন, ভালো কঠিন, অত না আবার মোটামুটি মেডিওকর। এখানে আপনাকে পাইতে হবে 10 13তে। আপনি যদি আরেকটু দুর্বল হন তাহলে একটু কম পেতে পারেন, বাট আই প্রেফার 10। আমরা আবার একটু বলে নিই, আপনি যদি 31 পাইতে চান তাহলে আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে, বাট ওভারঅল 7 পাওয়ার জন্য রিডিং এ 6.5 গুড এনাফ। কারণ আমরা বলছিলাম দুইটাতে আমরা 7 পাবো আর দুইটাতে 6.5 পাবো। সো ইন দ্যাট সেন্স আপনি যদি 7ও পাইতে চান আপনি চাইলেই 6.5 পাইতে পারেন রিডিং এ। বাট অনেকের 7 দরকার, যে ভাই আমি সবগুলোতে 7 পাইতে চাই, তাদের জন্য দ্য জার্নি ইজ নট সো ইজি, একটু ডিফিকাল্ট হবে। তো আমি আপনাদেরকে দুটো প্যাটার্নই দেখাচ্ছি। তো 10 আর কত হয়ে গেল ভাই, 13 আর 10 23 হয়ে গেল। এখন আপনি যদি 6.5 পাইতে চান তাহলে আপনার দরকার 27, একাডেমিকের কথা বলছি কম বেশি, তাহলে 27। তো আপনারা কি কেউ জিটি আছেন বাই দ্য ওয়ে? একটু হাতটা তুইলেন জিটি যারা আছেন বা আছেন কিনা আদৌ। কেউ কি নাই জিটি? হ্যালো হ্যালো, নাই না জিটি নাই। ভাইয়া একাডেমিকেই মনে হয় সবাই আমরা। হ্যাঁ একাডেমিক ব্যাস, সবাই একাডেমিক, একাডেমিক। তাহলে খুব ভালো এটা। তাহলে এক ফ্লোতে পড়ান যাবে, জিটি নিয়ে কথা কইতে হইব না। গুড গার্ল, মানে গুড সবাই আর কি। যাই হোক, ভাইয়া সেকশন 2 তে কেমন সময় হচ্ছে লাগাবো? এটাই বলবো আমি এখন, নো টেনশন। তো কি বললাম কথাটা, যে সেকশন 2 তে আমরা 13তে 10 পাওয়ার চেষ্টা করব কমপক্ষে। 10 পেলে আমাদের এখানে সময় দিব 20 মিনিট। মার্কস দিলাম কমাইয়া, নাম্বারও আমি দিলাম কি দেখেন, মার্কস দিলাম কমাইয়া আর সময় দিলাম বাড়াইয়া, কারণ হচ্ছে এটা কঠিন একটু। তাহলে আমাদের হাতে সময় বাকি থাকে 20 30 35 চলে গেল 40 25 মিনিট। তাহলে আমরা এখানে 25 মিনিট সময় দিব, 25। এবং যাদের আমাদের 6.5 দরকার, মানে রিডিং এ 6.5 ওভারঅল 7 দরকার, তারা আমরা এখানে কত পাবো, 4। 14তে 4 ভাই, এর থেকে মজা আর কিছু হইতেই পারে না। 14তে মাত্র 4। বাট আমরা যারা 7 পেতে চাই, 31 13 10 23 23 আর 8 31, তাহলে এখানে আমাদের 8 পাইতে হবে। এইখানে আসলে পার্থক্যটা তৈরি হয়। আপনি রিডিং এ কত পাবেন এইটার পার্থক্যটা তৈরি হয়ে যাবে সেকশন 2 এন্ড 3 তে। যে কিছু পারে না ওরও মানে মানে প্যাসেজ 1 এ 10টা হয় 12টা হয়, মনে রাখবেন। আমাদের ভুলটা যেটা হয়, আমরা মানে মানে প্যাসেজ 1 এ আমরা সময় নষ্ট করে ফেলি 30 মিনিট, আমাদের অ্যান্সার হয় 12টা 11টা। তা আমি যে 30 মিনিট সময় নষ্ট করলাম, এটার কি কোনো ব্যাকআপ আমার কাছে আর আছে পরীক্ষার মধ্যে? নাই। আমি কিন্তু এখানেই ফেল করি, আমরা আর কোনো জায়গায় ফেল করি না। রিডিং এ যে মানুষ ফেল করে, খারাপ করে, ফান্ডামেন্টাল কারণ এটা, যে সে ইজি কাজে বিজি হয়ে যায়। অর্থাৎ সে প্রথমটাতে 13টায় 13 হইতে হবে, তার হয় 10টা, এবং সে সময় নিয়ে নেয় 30 35 মিনিট। এই যে আপনি আপনার 20 মিনিট সময় নষ্ট করলেন, 15 20 মিনিট সময়, এই সময় আপনাকে পুরো টেক্সট ভোগাবে রিডিং এ। সো মেক শিওর এই অ্যালটমেন্টটা যাতে ব্রেক না করে। আবার অনেকে আমাকে এটাও বলে যে ভাইয়া যেহেতু মানে 3 নাম্বার বেশি কষ্ট, ওটা আগে করি। নেভার ডু দিস ভাইয়া। আপনি 3 নাম্বার প্যাসেজ, মানে 3 নাম্বার প্যাসেজ যদি আপনি বেশি কঠিন আগে করেন, তো আপনি এটা আরো সময় নষ্ট করে ফেলবেন। তখন তো আপনি যখন দেখবেন যে আপনার 14টার মধ্যে হয়েছে 5টা আর এটা পারেনি নেই আপনি, তখন আপনি তো মাথা ঠান্ডা রেখে প্যাসেজ 1ও দিতে পারবেন না, নাকি পারবেন? আপনি তো ফ্রাস্ট্রেশনে থাকবেন, তখন আপনার মানে প্যাসেজ 1 নষ্ট হবে, প্যাসেজ 2 নষ্ট হবে। এই জন্য মাথায় রাখতে হবে যে সহজ জিনিস সহজভাবে শেষ করতে হবে। প্যা- প্রথমে আপনি প্যাসেজ 1 দিয়ে ফেলবেন, ঝকঝকা করে 15টায়, মানে 13টা করে ফেলবেন 15 মিনিটে। এইটা আপনাকে এক্সপার্ট হইতে হবে, এখানে আপনার আসল খেলাটা। এরপর আপনি সেকশন 2 তে যাবেন, যখন আপনার প্যাসেজ মানে 1টা ভালো হয়ে গেছে, প্যাসেজ 2 তে আপনি একটু রিল্যাক্সড হবেন। সেম সেম ক্যালিবার নিয়ে আপনি 10টা পারবেন, আপনি সবগুলো পারবেন না, কারণ ডিফিকাল্টি লেভেল বেড়ে গেছে, ওইভাবেই ডিজাইন করা, আপনি চাইলেও পারবেন না। 3 নাম্বার সেকশনে গিয়ে আপনি দেখবেন যে এটা আরো সময় নিয়ে নিচ্ছে, মাথা ধরে আসতেছে, কারণ লিসেনিং টেস্ট দিচ্ছেন, মাথা নষ্ট। এখন মানে মানে মাথার কাজ করতেছে না।
তখন আপনার কিন্তু অটোমেটিক্যালি কমে আসবে। তো যারা 7 পাইতে চান তাদের জন্য একটু চাপ হয়ে যায়, বাট যারা ওভারঅল 7 পাইতে চান তাদের জন্য কোনো চাপ নেই, তারা এমনিতেই এখানে 4 ইজিলি পেয়ে যেতে পারবেন। আর আপনার যদি মনে চায় যে আপনি এখানে 6 পাবেন, তাহলে এখানে আপনি একটু কমাই দিবেন, কোনো অসুবিধা নাই। ওকে, কোনো সমস্যা নেই, অ্যালটমেন্ট আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। আমি যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি 1 এবং 2তে কোনো মিস করতাম না, কোনো মিস নাই, তাহলে তো আমার আর এইটা আসবে না। 1 আর 2-এ কোনো মিস হবে না, কোনো মিসের চান্সই নাই। 3-এ গিয়ে যতটুকু পারি আগাবো। তো এখানে আপনি চাইলে 8 করতে পারেন, তাহলে 8 আর 13 কত? 21। 21 আর ধরেন এখানে আপনি 6 করলেন, কথার কথা 6 27 শেষ। 27 পেলে আপনি 6.5 পেয়ে গেলেন, কাহিনী শেষ। ইজি, আপনার ওভারঅল 7, এবং ওভারঅল 7 দিয়ে আপনি দুনিয়ার সব জায়গায় যেতে পারবেন। বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট বেটার স্কোর, কোনো সমস্যা নাই, আপনি তখন আপনি আরো এক্সপার্ট হইতে হবে, এখানে 10 পাইতে হবে, 11 পাইতে হবে, এখানে পাইতে হবে 6 7 8, 8 পাইতে হবে, এখানে 10 পাইতে হবে, বুঝেন নাই? ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা সবাই? একটুখানি রেসপন্স করেন কাইন্ডলি। হ্যাঁ ভাইয়া জি ভাইয়া। বুঝতে পারছি। তার মানে কি কোনোভাবে আহ মানে ফাঁকি দেওয়ার কি কোনো সুযোগ আছে নাকি নাই? মানে ভালো হওয়ার তো কোনো বিকল্প নাই, নাকি আছে? না ভাইয়া, টার্গেট এখন সেকশন 1-এর 30-30। হ্যাঁ, 13 একদম। সেকশন 2-তেও পারলে কোপ দিয়ে দিবেন একটা, বুঝেন নাই? ছাড়াছাড়ি নাই, ঠিক আছে? আপনাকে মাথায় রাখতে হবে এটা, হ্যাঁ। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে এখানে কি বললাম যে আপনার রিডিং হ্যাবিট হচ্ছে 70%, এটা ভালো করে ডেভেলপ করতেই হবে। তারপরে সাজ্জাদ ভাইয়ের যত কেরামতি, তার আগে কিন্তু কোনো কেরামতি নেই। সো আপনাদেরকে একটা মেটেরিয়াল দেওয়া হয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপে, ওই মেটেরিয়ালটা একটু যেটা আপনারা একটু দেখেন 5 মিনিট। আই উইল বি ব্যাক ইন 5 মিনিটস। সো এটা কত পৃষ্ঠা? 27 পৃষ্ঠার মেটেরিয়াল, আপনারা একটু লাইনে ছেড়ে দেখেন। আপনারা যদি সবাই একাডেমিক, আমরা শুধু একাডেমিকটাই দেখবো, সো পেজ সংখ্যা কমে যাবে। সো আপনারা 5 মিনিটের একটু দেখেন, আমি 5 মিনিটে ব্যাক করতেছি। ওকে, সো
আপনারা কি সবাই দেখছেন যেটা আছে একাডেমিক পোর্শনটা? বেসিক্যালি এখানে দুইটা রিডিং টেস্ট আছে, একটা একাডেমিক, একটা জিটি। আপনারা কি দেখছেন কিনা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে এটা কি দেখছেন কিনা কোয়েশ্চেন টাইপস গুলা? একাডেমিকটা দেখলাম ভাইয়া, হুম। জিটিটা আমি দেখি নাই। আমি যেহেতু একাডেমিক দিব না, একাডেমিকটা দেখছি। অসুবিধা নেই, দেখতে পারেন কোয়েশ্চেন প্যাটার্ন একই আর কি, মানে কোয়েশ্চেন প্যাটার্নের জন্য দেখতে পারেন আর কি। প্র্যাকটিস না করলাম, বাট প্যাটার্নটা দেখলাম আর কি। রাইট। আপনাদের স্টুডেন্ট কমে গেল কেন? আপনারা তো ছিলেন 10 জন, হয়ে গেলেন 7 জন, কাহিনী কি? এই যে ছোট ছোট বাচ্চারা আছে, সাফিন, বা সামি, এরা আছে তো, এরা এত জি কষ্ট আছি তো ভাইয়া। সেটাই বললাম যে এত কষ্ট করে ক্লাস করতেছে এরা, কিন্তু বাকিরা মিস করলে তো সমস্যা। ক্লাস মিস করা যাবে না, হ্যাঁ। ক্লাসগুলো কিছুই না, বাট তারপরও অনেক কিছু। এনিওয়ে, আমরা মূল আলোচনায় চলে আসি, হ্যাঁ। রিডিং এ আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস, কয়েকটা পোর্শন খুব ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের ডিরেকশন। খেয়াল করে দেখেন, এই যে ডিরেকশন 1 থেকে 7, এখানে একটা ডিরেকশন আছে। কি লেখা আছে ভাই? লেখা আছে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি, ডু দ্য ফলোইং এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ 1। মানে এই যে স্টেটমেন্ট গুলো আছে, আপনাদেরকে একটু খাতা কলম নিতে হবে। আমি আপনাদেরকে এখন যেটা শেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোয়েশ্চেন টাইপস কিভাবে, কি এটা শেখাবো আজকে। কোন কোয়েশ্চেন টাইপ কিভাবে অ্যান্সার করতে হবে, কোন কোয়েশ্চেন টাইপের কি টিপস এন্ড ট্রিক্স আছে, কোন কোয়েশ্চেন সিরিয়ালি আসে, কোন কোয়েশ্চেন সিরিয়ালি আসে না, কোন কোয়েশ্চেন অ্যান্সার করা সোজা, কোন মানে কোন কোয়েশ্চেন অ্যান্সার করা কঠিন, এগুলো আপনাদের শেখানো হবে। সো আপনি একটু খাতা কলম নিয়ে নেন সবাই। জি আছে সামনেই। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি গুড। হ্যাঁ ভাই তাহলে নিচে ভাইয়া। হ্যাঁ, প্রথম কথা সেটা হলো, এটাকে বলে ট্রু ফলস নট গিভেন। কি বলা হয়? প্রথম কোয়েশ্চেন টাইপ লিখে রাখেন, কোয়েশ্চেন টাইপ 1, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। কি বললাম কথাটা? ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখেন, সাধারণত সিরিয়ালি আসে। অর্থাৎ 1-এর উত্তর আপনি যেখানে পাবেন, তারপরে 2-এর উত্তরটা পাবেন আপনি। ওকে? অর্থাৎ 1-এর উত্তর যেখানে পাবেন, তারপরে আপনি 2-এর উত্তর পাবেন সিরিয়ালি। বাট এ ধরনের কোনো কমিটমেন্ট আমাদেরকে কিন্তু আইএলটিএস অথরিটি করে নাই যে এটা সিরিয়ালি আজীবন আসবে, এরকম না। ট্র্যাডিশনালি সিরিয়ালি আসে, ইট ইজ ট্র্যাডিশন। কথা বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা শিখি না অনেক সময় যে পড়াশোনা যে করে সে ভালো করে, বাট এক্সেপশনও থাকে, বাট এক্সেপশন তো এক্সাম্পল না। তো মাথায় রাখতে হবে যে এটা সিরিয়ালি আসবে, এটা আমাদের এক্সপেকটেশন, বাট সামটাইমস এটা ব্রেকও হইতে পারে, বাট সাধারণত সিরিয়ালি আসে। তো প্রথম কথা কি, যে মনে রাখতে হবে যে একটা কথা খুব প্রচলিত ট্রু ফলস নট গিভেনে, ইফ ইউ গেট দ্য অ্যান্সার সো ইজিলি, chances are very high that is a wrong answer. অর্থাৎ রিডিং ট্রু ফলস নট গিভেন আপনি যদি খুব সহজে উত্তর খুঁজে পান, তাহলে মাথায় রাখতে হবে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কোনো কিছু তো সহজে পাওয়া যায় না। সহজে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পরিত্যাজ্য, ভুল। ওকে? আপনি আবার যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি আবার সহজে পাবেন। এখন আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনি সহজে পাওয়ার কথা না। তার মানে সহজে যেটা পাবেন সেটা ট্র্যাপ। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ট্রু ফলস নট গিভেনে, যে অনেক সময় ট্রু এবং ফলস এর মাঝামাঝি একটা বিষয় থাকে নট গিভেন। অর্থাৎ আপনি 2-এর উত্তর পেয়ে গেছেন, 4-এর উত্তর পেয়ে গেছেন, 3-এর উত্তর নাই, তার মানে এটা নট গিভেন। অর্থাৎ আপনি 2 পাইছেন, 1 পাইছেন, 2 পাইছেন, 4ও পেয়ে গেছেন, 3টা পাইতেছেন না, তার মানে নট গিভেন, মানে এটা দেওয়া নাই আলোচনাটা। কারণ যেহেতু সিরিয়ালি আসে, তো 4-এর আগে তো 3 আসার কথা, তার আগে 2 আসার কথা, তো 2ও পাইছেন, 4ও পাইছেন, 3 বার নাই, তার মানে এটা নট গিভেন। আরেকটা ব্যাপার জানা দরকার, যে ট্রু ফলস নট গিভেনে আমার স্টেটমেন্টটা যদি কোনোভাবে মিলে যায় আমার মূল আলোচনার সাথে, বা আমার যে প্যাসেজ আছে মিলে যায় ইনফরমেশনের সাথে, তাহলে এটা ট্রু। যদি ভুল প্রমাণিত হয় ফলস।
নট গিভেনটা কখন, যখন দেওয়া থাকবে না। এটার একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আমি। ধরে নিলাম আমি স্টেটমেন্টে আছে বা প্যাসেজে আছে যে আমার কাছে 10টা কলা ছিল। 10টা কলা ছিল। কয়টা কলা? 10টা। আমি 5টা কলা সেল করে দিছি, তার মাত্র 5টা কলা আছে। তো আমি লিখলাম একটা স্টেটমেন্ট হচ্ছে যে আমার কাছে 5টি কলা আছে, তাহলে এটা ট্রু। আমার কাছে 7টি কলা আছে, এটা ফলস, কারণ আছে তো 5টা। আমার কাছে 10টি লিচু আছে, দ্যাট ইজ নট গিভেন। আমি কি বুঝাইতে পারছি? এই আপনারা কথা বলেন না কেন? আপনারা নিজ জায়গা থেকে কিছু কিছু কথা বলবেন, আপনারা কথা না বললে তো মুশকিল। ভাই ভাই একটু আবার কোশ্চেনটা বলেন তো ভাই। কুতুব ভাই ভিডিও চলে কোশ্চেনটা আসছে। একটু আবার বলেন তো ভাই। বলতেছি যে 10টা কলা আছে আপনার কাছে, আপনি 5টা কলা বেছে দিচ্ছেন, এখন আপনার কাছে 5টা কলা আছে। স্টেটমেন্টে আছে যে আপনার কাছে 10টা কলা আছে, তাহলে এটা ফলস, 10টা কলা তো নাই। আপনার কাছে 5টা কলা আছে, এটা ট্রু। আপনার কাছে 10টা হুম, লিচু আছে, এটা নট গিভেন, লিচুর কোনো আলোচনাই তো নাই। বুঝতে পারছি না। মানে এটা হলো আমি আপনাদের সহজ এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, এত সোজা তো আর থাকবে না। এত সোজা থাকলে তো আর টেস্ট হতো না, বুঝেন নাই? পরীক্ষার রেজিস্ট্রেশন করতে 25,000 টাকা লাগে, বুঝতে পারেন কত মানে হেভি ওয়েট পরীক্ষা এটা। এটা যদি ভাইয়া এই জায়গায় তো বলেন। একটা কথা বলি আর কি, যদি 10টা লিচু আছে এটা তো ফলসও হইতে পারে, কারণ আমার সংখ্যাটা তো ঠিক আছে, জাস্ট না কলার জায়গায় লিচু দিয়ে দিল। না না, আপনার তো মানে ওইটা নিয়ে কোনো কথাই নাই, লজিক্যাল হইতে মানে হবে না। যেটা আপনি বুঝতে পারছি আপনার কথা আমি, আপনি বলতেছেন 10টা, তো 10টাই তো, হুম, 10 তো, কিন্তু আপনার তো লিচু নিয়ে কোনো আলোচনা নাই, আছে? লিচু নিয়ে তো কোনো আলোচনাই নাই। না আলোচনাটা জরুরি, কিন্তু আপনার আলোচনার সাপেক্ষে কিন্তু ঠিক বা ভুল তৈরি হয়, বুঝেন নাই কথাটা? কথাটা কি বুঝতে পেরেছেন? বলে না। হুম হুম। মানে আপনি তো আলোচনাই নাই লিচু নিয়ে, নাকি আছে? না। নাই। সো আলোচনা যেখানে নেই সেখানে তো ভুল ঠিকের মানে ব্যাপার নাই। আপনার স্টেটমেন্ট থাকতে হবে যে কয়টা লিচু আছে, তো আপনি লিচুর কথাটা থাকতে হবে, তাহলে না আপনি বলতে পারবেন যে 10টা 5টা একটা না কয়টা, তাই না? লিচুর কথাই নেই, তো এটা না আপনি কিভাবে দিয়ে কি করবেন? সংখ্যা তো কিছু মেজার করে না, করে? সংখ্যা তো মূল জিনিস না, বুঝছেন কিনা কথাটা? ওকে। হুম হুম। ওকে, ভালো এই একটা জিনিস ধরছেন, বলেন। এক নাম্বার কোশ্চেনটা যদি সলভ করে দিই তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার বিষয়। না না, সলভ তো করবোই, অসুবিধা নাই, আমরা একটা একটা করে সলভ করবো সবগুলাই। সো প্রথম প্রশ্নটা, এবং এটার পেছনে মনে রাখতে হবে কখনোই আমরা প্রথমে প্যাসেজ পড়বো না। কি পড়বো না? কখনোই আমরা প্রথমে কি পড়বো না? প্যাসেজ পড়বো না। ওকে, আমরা কি করব? আমরা প্রশ্ন পড়বো। তাহলে এইটা কিভাবে সলভ করতে হবে এটা একটু দেখেন। প্রথমে আমরা একটা প্রশ্ন পড়ে ফেলবো। কয়টা? একটা প্রশ্ন পড়ে ফেলবো। তাহলে পড়ে ফেলি, কি বলছে। বেসিক্যালি আজকে আপনাদের প্রশ্ন সলভ করলে আপনারা নিয়মটা শিখতে পারবেন না, তারপরেও করেন, অসুবিধা নাই। সো পোলার বিয়ার সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। মানে আমরা নেক্সট ক্লাসে সলভ করব, তারপর আজকে করতে গেলে আজকে আমি করাইতে পারি, তাহলে আপনাদেরকে মানে আপনাদের যে নিয়মটা ওই বলাটা সাফার করবে আর কি, অসুবিধা নাই। সো পোলার বিয়ার সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস, এই যে এত বড় একটা সেন্টেন্স, এখান থেকে আমরা প্রশ্নটা পড়ার পরে আমরা এখান থেকে ফিল্টার আউট করে ফেলবো। পোলার বিয়ার্স কি করে? সাফার করে কি দিয়া? প্রবলেমস ডিউ টু বিল্ড আপ অফ ফ্যাট। কোথায়? আন্ডার স্কিন। খেয়াল করেন, তাহলে পোলার বিয়ার সাফার করে বিভিন্ন প্রবলেমের ডিউ টু কি? ডিউ টু বিল্ড আপ, অর্থাৎ বিল্ড আপ মানে কি? কি বলে এটারে? মেকিং অফ, অথবা কি বলতে পারি, তৈরির কম্পোজিশন জন্য। অফ। হ্যাঁ হ্যাঁ, বিল্ড আপ হুম। মানে তাদের যে তৈরি হওয়া আর কি, অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, অর্থাৎ তাদের স্কিনের নিচে যে ফ্যাট বিল্ড আপ হয়, তৈরি হয়, ওইটার জন্য তাদের অনেক ধরনের কি করতে হয়? হেলথ প্রবলেম ফেস করতে হয়, সাফার করতে হয়। এখন আমরা তো এখান থেকে ইনফরমেশন পাইলাম, তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা কোশ্চেন পড়লাম, করার পরে আমরা কিওয়ার্ড গুলোকে বাছাই করলাম। এই ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, সো ক্রেজি হবেন না কেউ। প্রথমে আমরা কোশ্চেন পড়লাম, কিওয়ার্ড গুলোকে বাছাই করলাম, সেকেন্ডে থার্ডে আমরা এটা থেকে একটা অর্থ বের করলাম, নট ওয়ার্ড।
এই কিওয়ার্ড গুলো থেকে অর্থ পাইলাম এবং এই কিওয়ার্ড গুলোকে মাথায় নিয়ে আমরা প্যাসেজে যাব, আমরা অ্যান্সারটাকে লোকেট করব। অ্যান্সার লোকেট করা মানে কিন্তু কখনোই অ্যান্সার খুঁজে পাওয়া না। অ্যান্সার লোকেট পাওয়া মানে করা মানে হইলো গিয়া ব্যারিকেড দেওয়া যে এর ভিতরে অ্যান্সার আছে। এরপরে আমরা ওইটা পড়বো, ওই জায়গাটা পড়ার পরে আমরা কি করব, এখান থেকে অর্থ বের করার চেষ্টা করব যে হোয়াট ডাজ দিস সেন্টেন্স মিনস, দিস সেন্টেন্স কি বোঝায়। এরপরে ওই ইনফরমেশনটাকে আমরা আমাদের প্রশ্নের ইনফরমেশনের সাথে ম্যাচ করব, তারপরে আমরা উত্তর পাবো। অনেকেই কিন্তু ওয়ার্ড ম্যাচ করে অ্যান্সার বের করার চেষ্টা করে, সেটা কিন্তু করা যাবে না। কি করা যাবে না? ওয়ার্ড ম্যাচ করে অ্যান্সার বের করা যাবে না, ইনফরমেশন ম্যাচ করতে হবে। কি বের করতে হবে? বুঝি নাই কথাটা? কি বলছি ভাই কথাটা? আপনাকে ইনফরমেশন ম্যাচ করতে হবে, ওয়ার্ড ম্যাচ করা যাবে না। অনেক সময় ওয়ার্ড সিডিউসিভ হয়। তাহলে আমরা খুঁজে বের করি ওই কথাটাই। তাহলে কি বলছে যে চামড়ার নিচে যে চর্বি আছে, ওই চর্বির বিল্ড আপের কারণে পোলার বিয়ারদেরকে কি করতে হয়? হেলথ প্রবলেমে সাফার করতে হয়। তাহলে আমরা শুরু থেকেই পড়ি। তাহলে polar bears are being increasingly threatened by the effects of climate change, but their disappearance could have far-reaching consequences. They are, কি লিখছে দেখেন তো, uniquely adapted to the extreme conditions of the Arctic Circle, ঠান্ডার দিক যে ব্যাপারটা আর কি, where temperatures can reach -40 degrees centigrade. One reason, ফলস। উত্তর তো আপনি এখানেই পেয়ে গেছেন। They are uniquely adapted to the extreme conditions of the Arctic Circle, তাই তো, where temperature can be -40. দেখে দেখে তো বুঝতে পারতেছেন যে তারা আসলে ইউনিকলি, অনন্যভাবে তারা অ্যাডাপ্টেড এক্সট্রিম কন্ডিশন, তাদের আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর আমরা একটু পড়ি। ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট আন্ডারনিথ দের স্কিন। 11 সেন্টিমিটার পর্যন্ত তাদের ফ্যাট থাকে চামড়ার নিচে। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু উড বি কনসিডার্ড অবেস, মানে তারা মানে মোটা হয়ে যেত মানুষের হইলে, and would be likely to suffer from diabetes, তারা কি করতো? ডায়াবেটিসে সাফার করতো, and heart disease। এটা মানুষের কথা বলছে। Yet the polar bear experiences no such consequences। উত্তরটা আসলে শেষে। যারা ভাবতেছিলেন উত্তরটা উপরে আছে, তারা কিন্তু আসলে একটু ভেজালে পড়তে পারতেন। ওকে, উত্তরটা কোথায় আছে? শেষে। শেষে আছে। তার মানে আমাদের কি পড়তে হবে? পড়া ছাড়া কিন্তু গতি নাই। তাহলে এই যে দ্রুত পড়তে পারলে উত্তর দ্রুত পাওয়া যাবে। তাহলে এটা কি হবে? ট্রু, ফলস নাকি নট গিভেন? ফলস। ফলস। তো এটা তো শিখে গেলাম। এরপর আমরা আরো জানবো। দেখেন এখানে কি লেখা আছে। নাসরিন আপু, আপনি কি বুঝেন ক্লাস? নট গিভেনের একটা জি স্যাম্পল ভাইয়া দেখাইলে বোধহয় একটু ভালো হতো। আলী ভাই, কোনো ধরনের কোনো ভয় নাই, আমাদের নেক্সট 4টা ক্লাস আছে রিডিং নিয়ে। ওকে, আমরা এই পুরোটাই ওকে সলভ ওকে করব। ঠিক আছে। মানে আপনি আপনারা অনেকে মনে করতেছেন আমি বোধহয় শুধু না আপনাদেরকে না এরকম দেখায় দেখায় চলে যাব, না ব্যাপারটা তা ভাইয়া, না। আপনি আপনার মতো যেভাবে বুঝাচ্ছেন কনসেপ্ট নিয়ে ভাই ওভাবেই করেন, হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই আজকে বেটার। আপনাদেরকে আমি আপনাদের টানা 4টা ক্লাস আছে। এই 4টা ক্লাসের ভিতরে আপনাদেরকে আমি কোয়েশ্চেন টাইপ বুঝাবো, স্ট্র্যাটেজি বুঝাবো, জি জি পুরোটা সলভ করেও দেখাবো। নো টেনশন, আপনারা A to Z সলভ করবেন, প্রতিটা প্রশ্নের উত্তর সলভ করবেন, আপনারা কোনো টেনশন নাই। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধার দরকার নাই যে ভাইয়া বোধহয় একটা একটা দেখায় চলে যাচ্ছে, এরকম না। আমি সবই দেখাবো, বাট আমি আপনাদেরকে আজকে শুধু কোয়েশ্চেন টাইপ গুলো বুঝাচ্ছি যে এটা কিভাবে সলভ করতে হয়, কিভাবে এটা টিপস এন্ড ট্রিক্স, সো দ্যাট নেক্সট দিন যখন আমরা সলভ করব তখন আপনার কষ্ট না হয়। ব্যাপারটা বুঝেন নাই? হুম। এটা অনেকটা ওরিয়েন্টেশন অফ রিডিং, বুঝেন নাই? আমরা জাস্ট পরিচিত হব যে কিভাবে কি, আমরা প্রতিটাই সলভ করব, নো ইস্যু। ঠিক আছে? ওকে। ওকে। হ্যাঁ নাসরিন আপু, বুঝতেছেন কিছু? জি ভাইয়া। মানে আপনি তো মনে হয় একটু ক্লাসে জয়েন করতে একটু ঝামেলা হয় নাকি, নাকি রেগুলার আছেন? না না, আমি রেগুলারই আছি ভাইয়া। পড়াশোনা করতে হবে, পড়াশোনা কেমন লাগতেছে বলেন তো? পড়াশোনা ভালোই লাগছে ভাইয়া। আমি এটা ক্লাসের আগে একটু পড়েছিলাম। আমি উল্টোটা করেছি আর কি, আমি আগে প্যাসেজটা পড়েছি, পরে এটা করা হচ্ছে যাবে না। কোশ্চেন গুলা দেখেছি। হুম, মানে ব্যাপারটা কেমন হবে আপনাকে বলি। হ্যাঁ, এক আহ, এক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তার মানে অধস্তন পুলিশকে বলছে যে তুমি আগে একটা এলাকা ঘুরে আসো। ঘুরে আসছে, ঘুরে আসার পরে দেখলো যে তাকে বলছে যে এইবার তুমি গিয়ে কাজ করে আসো। তাহলে হবে?
নাকি আগে ডিরেকশন দিতে হবে তারপরে পাঠাইতে হবে বলেন? So, আগে যদি আপনি প্রশ্নটা না জানেন তাহলে আপনি প্যাসেজে গিয়ে কি শিখবেন, কি পড়বেন? আপনার তো কোনো উদ্দেশ্য নাই, রাইট? কারণ প্যাসেজ তো আপনি পুরোটা মনে রাখতে পারবেন না, পারবেন কি? সো ফার্স্ট অফ অল আপনাকে কোয়েশ্চেন আসতে হবে, তারপরে প্যাসেজ যাইতে হবে এটাকে খুঁজে, যে আমাকে আসলে কি লাগবে আমার। বুঝেন নাই কথাটা? এখন বাজারের লিস্ট এবং টাকা না নিয়ে আপনি বাজার ঘুরে এসে লাভ আছে? যে আগে যাই বাজারে খোঁজ খবর নিয়ে আসি কি অবস্থা, তারপরে না হয় এসে লিস্ট নিয়ে যাব, টাকা নিয়ে যাব, হবে? বুঝতে পারছি কিনা আপু? জি ভাইয়া বুঝতে পেরেছি। So, এই কাজটা করা যাবে না, হ্যাঁ। আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট আমি করব, আপনারা এখনই ক্যামব্রিজ ধরেন না। আমি যেটা পড়াচ্ছি এটা পড়েন, বুঝেন, রিডিং হ্যাবিটটা ভালো করেন, তারপরে ক্যামব্রিজ যান। রাফ এন্ড টাফ ক্যামব্রিজ সলভ করবেন, পরে কিন্তু প্র্যাকটিস ম্যাটেরিয়াল পাবেন না, ধরা খাবেন। এটা তো পরে ক্যামব্রিজেরই। এটা ক্যামব্রিজেরই, বাট রাফ এন্ড টাফ করা যাবে না, মানে সব করে ফেলা যাবে না, ঠিক আছে? এটা ক্যামব্রিজ থেকে নিছি যাতে করে আপনারা রিয়েল স্ট্যান্ডার্ডটা ধরতে পারেন। আমি যদি খুব কঠিন কিছু দিই আপনাদের ভালো লাগবে না, ব্যাপারটা বুঝাতে পারছি? জি ভাই। ওকে, সো এটা দেখেন এখানে বলছে কমপ্লিট দ্য টেবিল বিলো, এটা হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সো মাথায় রাখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও সিরিয়ালি আসে, অর্থাৎ এটার উত্তরটা 8-এ যা পাবেন ওইটার পরে 9 পাবেন, 10 পাবেন, 11 পাবেন, 12 পাবেন, 13 পাবেন, এরকম পাবেন। তো এখানে বলছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। একটা ওয়ার্ড আপনি পাবেন কিসের জন্য? একটা ওয়ার্ড আপনি পাবেন বসানোর জন্য। এভরি সিঙ্গেল অ্যান্সারের জন্য একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড অনলি। সো তাহলে আমরা খুঁজি রিজনস ওয়াই পোলার বিয়ার শুড বি প্রোটেক্টেড। এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা যদিও জরুরি না, বাট তারপরে জেনে নিলাম। এখানে আমরা সেম কাজটাই করবো ভাইয়া। আমরা যেটা করবো, আমাদের যেখানে কোয়েশ্চেন আছে ওইখানে আমরা কিওয়ার্ড গুলো বাছাই করব। পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড ড্যাশ। অ্যাকর্ডিং টু গ্রামার, অ্যান্ড এমন একটা শব্দ যেটা দুই পাশে একই ধরনের শব্দ বসে, অর্থাৎ আনইন্টেলিজেন্ট যেমন একটা অ্যাডজেক্টিভ, এরপরেও অ্যাডজেক্টিভে বসবে। বাট মাথায় রাখতে হবে যে এটা প্যারাফ্রেজড হয়ে বা সিনোনিম হয়ে আসতে পারে কোয়েশ্চেনে। ব্যাপারটা কি বুঝাইতে পারছে? অর্থাৎ এক্সাক্ট ওয়ার্ডটা নাও থাকতে পারে, কি হইতে পারে, জি প্যারাফ্রেজড বা সিনোনিম হয়ে আসতে পারে, যেটা আমাদেরকে বুঝতে গেলে ভালো ভোকাবুলারি জানতে হবে। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে আমরা একটু খুঁজি। তাহলে পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট। তাহলে পিপল থিঙ্ক অফ বিয়ার্স আনইন্টেলিজেন্ট, তিনটা শব্দ গুরুত্বপূর্ণ। আনইন্টেলিজেন্ট এবং কিছু একটা, তাহলে কি হইতে পারে আমরা একটু খুঁজে আসি। তাহলে আমরা বলছিলাম যে এই যে 7 যেখানে শেষ হবে তারপরে 8 শুরু হবে, তাহলে 7 কোথায় শেষ হবে আমরা জানি না, তাহলে আমরা একটু খুঁজে দেখি। যেহেতু এরা শেষের দিকে, তাহলে এই পৃষ্ঠায় থাকতে পারবে। আমরা একটু খুঁজে বের করেন তো, তাহলে আপনারা কোথায় পড়া ওই কিওয়ার্ড গুলো ধরে ধরে একটু খুঁজে বের করেন তো, লেখা আছে কোথায়। আপনাদের এটা একটু টাস্ক দিলাম। ভাইয়া আমি পেয়েছি। কোথায়? আমিও পেয়েছি। এই তাই তিন নাকি? নাম্বার পেজের 2nd প্যারাতে। এখানে বলেন তো হ্যাঁ, কোথায় আছে, বলেন তো কোথায় আছে। উই উই থিঙ্ক আর ইন্টেলিজেন্ট অ্যান্ড প্রসেস ইমোশন। হুম, আচ্ছা, তো এখানে তো হইলো না, মিলতে হবে তো। বলছে যে পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড ড্যাশ, এটা কি হবে? এখানে হবে, আমি বলি স্যার, হুম হুম। এখানে ভায়োলেন্ট হবে। কেমনে ভায়োলেন্ট হবে বলো তো আচ্ছা আপনি শাফিন? গেলাম, বলতেছি। বলো বলো। দাঁড়ান আমি লাইনটা খুঁজে নিই, ওই জন্য দেখলাম। পেন্সিল হাতে থাকতে হবে, ওকে? যদিও এখন তো এখানে পেন্সিল দরকার নাই, বাট প্র্যাকটিসের সময় পেন্সিল হাতে থাকতে হবে। To be perceived as stupid and in many cases violent. কোথায় এটা, কোথায় আছে বলেন, আপনি দেখাইতে তো কি হবে। ইটারে খালি Page 3 নম্বর, আমি মাত্র দেখলাম। আচ্ছা আচ্ছা, আরেকটু নিচে 3 নম্বর, আরেকটু নিচে। এখানে polar bear for humanity certainly have their importance in their তো 5 নম্বর লাইনে, 5 নম্বর লাইনে মাঝামাঝি। bears on Stupid the মানে other hand seem, unintelligent. এই যে এটা রাইট রাইট, দাদা সেম, হ্যাঁ এখানে। পাইছেন তাইলে? জি ভাই।
হ্যাঁ এই স্টুপিড যে মানে দেখেন কি মূর্খ। সুন্দর না, স্টুপিড মানে মূর্খ আর না, ভায়োলেন্ট ঠিক আছে। স্টুপিড মানে মূর্খ না, ঠিক। স্টুপিড মানে হচ্ছে গিয়া কেমনে বলি আর কি, এটা হচ্ছে মানে মানে একটু বুদ্ধিহীনতার পরিচয় হ্যাঁ আর হ্যাঁ কি, যেটা বুদ্ধিহীনতা, এখানে এক্স্যাক্টলি আনইন্টেলিজেন্ট বলতেছে। আনইন্টেলিজেন্ট বলতেছে, এক্স্যাক্টলি হ্যাঁ, বুদ্ধিহীনতার পরিচয়, Right. রাইট। স্টুপিড অ্যান্ড ইন মেনি কেসেস ভায়োলেন্ট, ভেরি গুড, তাহলে ভায়োলেন্ট পেয়ে গেছি, কিন্তু আপনাদের কপালটা খুব ভালো, অ্যাডজেক্টিভ। আপনাদের কপালটা খুব ভালো যে আপনারা ওয়ার্ড ম্যাচ করে পেয়ে আপনারা কি পেয়ে গেছেন, ওয়ার্ড ম্যাচ করে পেয়ে গেছেন, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যখন পরীক্ষা কঠিন হবে ওয়ার্ড ম্যাচ করে পাবেন না, এটা সিনোনিম হয়ে আসবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? এটা অ্যান্টোনিম তো হয়ে মোটামুটি আসবে। ভাই সিনোনিমই ছিল। হ্যাঁ, না আপনি ভায়োলেন্ট তো সরাসরি পেলেন, ও হ্যাঁ 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 ভায়োলেন্ট রাইট। তো সরাসরি পেলেন না। আপনার হ্যাঁ এন্ড দ্বারা যেগুলো আসে সেগুলো বেসিক্যালি ইজি থাকে। ইজি থাকে বলতে ওরকম না, মানে এটা 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 ওই জন্য এন্ড দ্বারার জন্য এটা আসলে সাফিন ইজি হয় না, এটা হয়েছে কি আমাদের শুরুর দিককার একটা বই থেকে নেওয়া, বুঝতে পারছো? ধরো এটা হচ্ছে ক্যামব্রিজ 14, তো ক্যামব্রিজ 14 সোজা, আর আমি যদি ক্যামব্রিজ 18 থেকে দিতাম এটা কঠিন হয়ে যেত, আমি ঠিক আছে। যতগুলো, হ্যাঁ এটা ঠিক, হুম। এন্ড দ্বারা যেগুলো থাকে এগুলো একটু মানে সোজা অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো এরকমই থাকে। না এটা হচ্ছে এই জন্য যে কারণ এটার দুই পাশে একই ধরনের শব্দ থাকে, তখন চিনতে সহজ হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আর কি। ওকে, আমরা এটা বুঝে গেলাম কেমনে করতে হবে, রাইট। সো এরপর আমরা যেটা দেখার চেষ্টা করতেছি সেটা হলো ভাইয়া তার মানে হুম, আমি একটু বলি, জি এখান থেকে আমরা যে ক্লুটা শিখলাম আর কি, যে ট্রু ফলস নট গিভেন এটার যেখানে শেষ, অর্থাৎ ওইখানে তো 7টা ছিল, তো হ্যাঁ, 7টার জন্য যে লাস্ট যেই জায়গাটুকু, প্যাসেজটা ছিল, জি এর পরের প্যাসেজ থেকেই এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা আসবে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই আসার নিয়ম, আসবেই বলা যাবে না, দিস ইজ দ্য ট্র্যাডিশন। মোটামুটি ধরে নেওয়া যায়। হ্যাঁ, অঘটন না ঘটলে ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে ওকে। এরপর আমরা দেখেন কি আছে, দেখার চেষ্টা করি। এরপর বলছে দেখেন খুব কঠিন, প্যাসেজ 2 তে চলে আসছেন আপনি, কঠিন জিনিসে চলে আসছেন। তো এটা লিস্ট অফ হেডিংস, এটাকে বলা হয় ম্যাচিং, কি বলে এটাকে বলে হেডিং ম্যাচিং। ম্যাচিং আছে অনেক রকমের, এটা হচ্ছে তার মধ্যে ইনফরমেশন ম্যাচিং, হেডিং ম্যাচিং, ওয়ার্ড ম্যাচিং, বহুত ধরনের ম্যাচিং আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার ভিতরে একটা, এইটা খুব সোজা। এটা সোজা এই কারণে যে আপনার যদি মোটামুটি পড়া হয়ে থাকে আপনি বুঝতে পারবেন। হেডিং ম্যাচিং পড়ার নিয়ম কি শিখাই দিই, হেডিং ম্যাচিং কখনো লিস্টে আসে না, সরি সিরিয়ালি আসে না, কোনো ধরনের ম্যাচিং কখনো সিরিয়ালি আসবে না, কারণ সিরিয়ালি যদি আসে তাহলে তো আর ম্যাচিং করার দরকার নাই, বুঝেন নাই? মানে এর পাশে যদি ওয়ানই বসে যায় তাহলে আর ম্যাচিং করার কি দরকার, ধরেন কথার কথা এটা ওয়ান, মনে করেন এটা 1 2 3 4, তো এর মানে ওয়ানের পাশে যদি এই বসে যায় বি বসে যায় তাদের ম্যাচিং করার দরকার নেই, হবে তো উল্টা পাল্টা, এর জায়গায় হয়তো বা সি হবে, বি এর জায়গায় হয়তো বা এ হবে, এরকম প্যাচ লাগবে। অর্থাৎ মনে রাখতে হবে কোনো ম্যাচিং এ অ্যান্সার কখনো সিরিয়ালি থাকে না, কখনো না, তাহলে এটা ম্যাচিং হবে না। এম আই ক্লিয়ার? এটা হলো রিডিং এর মধ্যে সবচেয়ে হার্ড। সবচেয়ে হার্ড গুলোর একটা, এরকম আরো আছে, বাট সবচেয়ে কঠিন গুলোর মধ্যে এটা একটা, ওকে। হ্যাঁ সামি আমরা কি বুঝতেছি? জাওয়াদ সামি, ও আপনার কি ক্লাস করে নাকি ক্লাসে শুধু থাকে, বুঝি না। জি ভাই বুঝতে পারছি, আমার একটু ওই যে নেটওয়ার্কে ইস্যু করতেছে আর ল্যাপটপও। ও আচ্ছা আচ্ছা, না না অসুবিধা নেই, ক্লাসে থাকতে হবে, হ্যাঁ, কোনো জি সমস্যা হলে বলতে ক্লাসেই হবে। আছি ভাই। হ্যাঁ, যাদের কথা বলতে অসুবিধা তারা মেসেজে বলতে হবে, ওকে। সো রিডিং প্যাসেজ 2, ভালো কথা। তো এটার নিয়ম কি, এটার নিয়ম হচ্ছে যে প্যারাগ্রাফ এ আছে, কি আছে ভাই, প্যারাগ্রাফ এ থেকে জি আছে, দেখেন এটা হলো একটা সহজ, অনেকে বলে এটা কঠিন, বাট আমি মনে করি এটা সোজা। কেন সোজা মনে করি, কারণ আপনার যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে রিডিং তাহলে আপনি ইজিলি পারবেন। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আপনি কোনোদিন এগুলো পড়বেন না আগে, কোনোদিন না, নেভার এভার। আপনি কি করবেন, আপনি আপনার বলছে যে প্যারাগ্রাফ এতে কি বলছে, আপনি প্যারাগ্রাফ এতে চলে যাবেন, আপনার মাথা ঘামানোর দরকার নেই এখানে কি লেখা আছে, এগুলো পড়ার এখন দরকারই নেই, অটোমেটিক পড়তে হবে এগুলো আপনার পরে। তো প্যারাগ্রাফ এতে যান, প্যারাগ্রাফ এতে, ও আচ্ছা আপনি 2 তে চলে গেছেন, তো আপনি তো প্যারাগ্রাফ পাবেন নিচে, দেখেন, এই যে এটা প্যারাগ্রাফ, এখান থেকে এই পর্যন্ত ভালো করে পড়েন, সবাই পড়েন, সলভও করে দিই কিছু কিছু, নাহলে তো হবে না।
সবাই খুব ভালো মতো যেভাবে দেখায় দিছি মেইন ওয়ার্ড পিক করে করে পড়েন, কিওয়ার্ড গুলো পিক করে পড়েন। পড়া যাদের শেষ হবে পড়ার পরে তারা যাবেন, এখানে গিয়ে দেখবেন কোনটা মিলে, কিওয়ার্ড গুলো ধরে ধরে দেখবেন। সবাই একটু খুঁজে আমাকে বললেন উত্তরটা কি হতে পারে। নিচে নামলে ভাইয়া প্রশ্নটা একটু নিচে নামাইলে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, শিওর শিওর। আল্লাহু আকবার। একের উত্তর কি 9 হবে? বাকিদের কি মতামত? মানে প্যারাগ্রাফ এর কথা বলছেন তাই তো? আচ্ছা, প্যারাগ্রাফ আরেকবার এর দিই। তো আমার 6 মনে হচ্ছে। এটাই, এক একজনের একটা কিন্তু মনে হবে, এটাই আমাদের কাজ, দেখি কি হয়। ভাই মনে হয় ভাইয়া কত? 6। ভাই আর আমার মনে হচ্ছে আর কারো কোনো মতামত? আর কারো কোনো মতামত আছে? পড়ি আমরা কি বলছে। The pyramids are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people. আরেকটা কথা বলি, রিডিং পড়ার সময় সবকিছু বুঝতে হয় না, মাথায় রাখবেন পুরো রিডিং এর 40 কোয়েশ্চেন্স এর অ্যান্সার 30% জায়গা জুড়ে আছে, সো বাদ বাকি 70% জায়গা আপনাকে ট্রিম করে ফেলতে হবে। The pyramids are the most এখানে যে famous চাইনিজ monuments of এন্ড মায়ান these grand impressive tributes to the memory to the Egyptian kings have become linked with the country, even though other cultures such as the Chinese and Mayan also built pyramids. তারাও পিরামিড বিল্ড করছে নাকি? The evolution of the pyramid জি form has been written and argued about for centuries. মানে এই পিরামিডের যে কত কাহিনী, এই এত আগে কেমনে এত বড় পাথর নিয়ে রাখছে, মানে বিশাল আলোচনা। However, there is no question that as far as Egypt is concerned, মানে যতদিন পর্যন্ত ইজিপ্টের ব্যাপারটা আসে, it began with one monument to one king designed by one brilliant architect. খেয়াল করে দেখেন 111, ঠিক আছে? তো এইটাতে কি বুঝলাম, একটা স্পেসিফিক কিং এর কথা বলা হয়েছে, একটা স্পেসিফিক আর্কিটেক্টের কথা বলা হয়েছে, একটা স্পেসিফিক রাজার কথা বলা হয়েছে, একটা স্পেসিফিক মনুমেন্টের কথা বলা হয়েছে, তিনটা জিনিস স্পেসিফিক। তারপরে খুঁজে বের করি এরকম কি থাকতে পারে, তাই না? কত 14, আপনার 14 নাম্বার নাকি? জি। হ্যাঁ, 14 প্যারাগ্রাফ এ, তাহলে এখানে কোনটা হইতে পারে, কার কি মনে হয়?
স্যার আমার 3 নাম্বার মনে হয়। আ কিং হু সেভড হিজ পিপল, এখানে রাজা তার লোকজনের বাঁচাইছে এরকম কোন আলোচনা আছে? মানে রাজা না তার স্যার। লোকজনকে বাঁচাই দিছে এরকম কোন আলোচনা নাই কিন্তু, তাহলে এটা 3 হবে না। দেখেন আমরা কিভাবে একটা করে বাতিল করতেছি আমরা, আপনারা বলেন নেক্সট কি হইতে পারে? হুম, হয় 6 আ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড। এখানে কি কোনো স্পেসিফিক পিরামিডের ডিজাইনের কথা বলা হয়েছে যেটা অন্যরা কপি করছে? কি বলছে এখানে? এখানে বলছে যে আহ কি বলছে, দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ ট্রিবিউট টু দ্য মেমোরি অফ দ্য ইজিপশিয়ান কিংস হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি ইভেন দো আদার কালচার্স সাচ অ্যাজ দ্য চাইনিজ অ্যান্ড মায়ান অলসো বিল্ড পিরামিড। তারাও পিরামিড আবিষ্কার করছে, চাইনিজ এবং মায়ানরা, তাই তো? কারণ চাইনিজ মায়ান কি এটা আমার এত বোঝার দরকার নেই, এখানে চাইনিজ এবং মায়ান বলতে বোঝাচ্ছে দুই দেশের লোক, কথার কথা দুইটা সব এই কিছু একটা। তো ওরাও বিল্ড করছে বাট তারা কপি করছে এরকম কিছু তো বলে নাই। বলছে কি বলেন তো, বুঝছেন কি না? বলে নাই তো নাকি বলছে? হ্যালো না হ্যালো, ভাইয়া, লিঙ্কড করছে বলেছে, লিঙ্ক কপি করছে বাট করেছে, কপি করে নাই তো। কপি করে নাই। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। আর কারো কোনো মতামত, প্রস্তাবনা আছে কি? 9 নাম্বার কি কোনোভাবে হয়? না না না, তুমি যেটা বলবা এটার পিছনে তোমার যুক্তি থাকতে হবে, কোনোভাবে হওয়ার কোনো সুযোগ নাই, ওকে? না, এখানে তো বলছে however there is no question that as far as Egypt is concerned. হ্যাঁ মানে ইজিপ্টের ব্যাপারটা যতক্ষণ থাকে ততক্ষণ কোনো কোয়েশ্চেন নাই যে ইজিপ্টে এটা নিয়ে কাজ করছে প্রথম, ওকে? অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট দ্য ফিউ রিমেইনস, না এরকম কিছু নাই, ইনক্রেডিবল কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয় নাই। ভাইয়া 7 নাম্বারটা অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বিউরিয়াল স্ট্রাকচারস, না মনে হয় এখানে কবরের যে 4 স্ট্রাকচার নাম্বার সেটা তেল চেঞ্জ, লাগতেছে। হ্যাঁ বুঝি 4 নাই। আর সিঙ্গেল সার্টিন 4 4 নাম্বার নাম্বার ভাইয়া। এক্স্যাক্টলি বলছে আ সিঙ্গেল সার্টেইনটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস। খেয়াল করে দেখেন ওরা কিন্তু এখানে বারবার বলার চেষ্টা করছে একটা জিনিস যে as 1 far on as 1 Egypt is concerned, it began with one monument to one king designed by one brilliant architect, the Step Pyramid of Djoser at Saqqara. Clear? একটা জিনিসের কথা বলা হয়েছে আসলে, অন্য যে বাকি জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট এখানে। তাহলে এই দেখেন এই জিনিসটাই কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে গেল। কেন হয়ে গেল? কারণটা হচ্ছে আপনাদের কিন্তু রিডিং হ্যাবিটটা দ্যাট মাচ আহামরি হয় না এখনো ডেভেলপড, রাইট? আপনার অনেকগুলো অপশন পেরিয়ে কিন্তু এখানে আসলেন। তাহলে এখানেই বোঝা যায় যে 70% কন্ট্রিবিউশন কিন্তু কার? রিডিং হ্যাবিটের। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি ভাইয়া। হ্যাঁ, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক জাস্ট লাইক আদার্স, অন্যগুলোর মতো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেম। আপনি কি করবেন, এখান থেকে কিওয়ার্ড গুলা বাছাই করবেন, বাছাই করার পর আপনি আসলে এখানে একটা উত্তর আসবে, ওইটা আপনি এখানে ম্যাচ করবেন, শেষ। অনেক ক্ষেত্রে আপনি ডিরেক্ট ওয়ার্ড পাবেন, অনেক ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হতে পারে, ওকে? দ্যাটস ইট, নাথিং মোর দ্যান দ্যাট। আমরা কি খুঁজে দেখবো এরকম একটা 21 নম্বরটাই খুঁজে দেখবো কিনা? জি ভাই। খুঁজে দেখি। ঘুরে ফিরে তো এইগুলাই আসে। না ভাই। আমি বোধহয় শুরুতেই বলছিলাম আলোচনায় যে 5 থেকে 6 ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসে, যাদের অনেক শাখা প্রশাখা আছে, 12 ধরনের যেটাকে আমরা বলি, জি। ঠিক কিনা? হ্যাঁ ভাই। গ্যাপ ফিল আর টু ফলস তো মনে মিস হয় না। না এই কোনো কিছুই মিস না, 4-5 ধরনের থাকেই শিওর, এটা কোনো আপনি ম্যাচিং থাকবেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হ্যাঁ। থাকবেই, ট্রু ফলস থাকবেই। তো বুঝেন নাই আপনি যে যদি 40টা প্রশ্ন হয় 5-6 ধরনের হইলেও তো 6-7টা করে 7-8টা করে পড়ে। মাথা অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। স্টোরি আভি বাকি হ্যাঁ, স্যার এখানেই মাথা গরম হইলে হবে কেমনে? হ্যাঁ, স্যার 21-এর 2 নাম্বারটা অ্যান্সার হয় না, সবাই কি বলেন? যেহেতু 21 স্যার এখানে কমপ্লেক্স মানে কঠিন, বা এখানে 2 নাম্বারের ডিফিকাল্ট বলছে। না 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 21, এই যে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক,
হ্যাঁ স্যার, এখানে ফিলিং দা ব্যাংকেই বলছেন একটা কমপ্লেক্স বুঝাইছে কি জান। সবাই কি বলেন? কি বলছে? দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইজ কনসিডার্ড টু বি অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট। খুঁজে বের করেন, নট সো ইজি, সহজ হবে না। বাকিদের মতামত শুনি আমরা, তারপরে উত্তরে যাই। আবার একটু রিপিট করবেন? বললাম যে বাকিদের মতামতটাও শুনি আমরা, তারপরে উত্তরে যাব আর কি। ও আচ্ছা, এটা করতে হবে, আমি তো রয়্যাল চেম্বার। ভাই একটু প্যাসেজটা পড়া দরকার, বই নাই তো। অবশ্যই অবশ্যই প্যাসেজটা আপনি পড়বেন, আমি আপনাকে অবশ্যই দিব প্যাসেজটা পড়তে। এই জন্যই বইটা লাগে নাকি? জি জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে নাকি বিষয়গুলা? কিছু তো করার নেই। হুম, একটু জটিল হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এগুলো ওভারকাম করে যেতে। মানে আমি আজ বলি আপনাদেরকে, এই জন্য কিন্তু বলি যে রিডিং হ্যাবিট ইজ আ মাস্ট। চেষ্টা করলে হবে অবশ্য, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, একটু হেল্প করি আপনাদেরকে না? বলছে দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস, তাহলে কমপ্লেক্স হচ্ছে আমাদের জন্য একটা গুড ওয়ার্ড। তাহলে দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড, যেটা স্টেপ পিরামিডকে কি করে, ইনক্লুড করে, অ্যান্ড ইটস সারাউন্ডিংস, এবং এটা আশপাশের জিনিসকেও ইনক্লুড করে, ইজ কনসিডার্ড টু বি অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান ড্যাশ। ইজিপশিয়ান মানে কি? ইজিপ্টের কোন একটা কিছু অফ দ্য পাস্ট, অতীতে ইজিপ্টের কোন একটা কিছুর মতো বড় কি এই যে স্টেপ পিরামিড এবং এটার সারাউন্ডিংটাকে মানে কনসিডার করা হয়। বুঝতে পারছেন? তাহলে এইবার খুঁজে বের করেন, দেখেন পারেন কিনা। আগেই বলছিলাম যে প্যাসেজ টু ইজ নট সো ইজি, এটা মোটামুটি কঠিন। বাই দ্য ওয়ে, এটা কি শুরুর দিকের? হ্যাঁ, শুরুর দিকেরই তো আছে, তাহলে তো আপনি শুরুর দিকে পাইবেন এটা। ভাইয়া কালচার হবে কি? না, কালচারের মতো বিগ তো হয় না কখনো, কারণ এখানে তো একটা কমপ্লেক্স বা বিল্ডিং এর কথা বলা হয়েছে। সো ইজিপশিয়ান কালচারের মতো বড় তো বিল্ডিং হবে না, ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি। বেসিক্যালি আমরা এই বইটা পুরোটা সলভ করবো আসলে আগামী 4টা ক্লাসের ভিতরে। সো মেটেরিয়ালটা আপনাদের কাছে পৌঁছায় গেছে, তো বি কেয়ারফুল উইথ দিস।
investigated over the last century. ট্রিবিউটস আর ট্রিবিউটস না, বিকজ মাথায় রাখতে হবে দ্য কমপ্লেক্স, এখানে কমপ্লেক্সের কথা বলা হয়েছে, এটা একটা স্ট্রাকচার, এমবডিমেন্ট। হ্যাঁ, এই দেখেন আপনারা তো খুঁজে পান না, এটা আপনাদের একটা দুর্বলতা। দ্য স্টেপ পিরামিড, সাকারা ডোজার এই যে কমপ্লেক্স ওয়ার্ড গুলাকে দেখেন। ভাই এটা কি কার্ভ নাম? এরকম কিছু না সজ্জাদ ভাই, ভাইয়া, ডিতে মনে হয় আছে ভাই। দিতে দেখি না। আচ্ছা, when finally completed the step pyramid rose at the meters high and was the tallest structure of this time, এটা হইতে পারে। The complex in which it was built was the size of a city, exactly city, হয়ে গেছে। In ancient Egypt, হ্যাঁ, এই যে এনশিয়েন্ট ইজিপ্ট দিয়ে বুঝাইছে আর কি, ইজিপশিয়ান সিটি ইন দ্য পাস্ট, তাহলে ইনক্লুডেড একটা টেম্পল, কোর্টইয়ার্ডস, শাইন্স এন্ড লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্টস। ওইটি যেটাই হোক, মানে এটা সিটির মতো বড় ছিল, তাই তো? সজল ভাই থ্যাংক ইউ, মোটামুটি ধরতে পারছি আমরা এখন, রাইট। এই যে আমি পড়া শুরু করছিলাম, এখানে পেয়ে যেতাম কোড। তাহলে আমরা কি দিয়ে, দেখেন আমি কি দিয়ে আসলে খোঁজা শুরু করছিলাম, কিন্তু এই যে স্টেপ পিরামিড, কমপ্লেক্স, এগুলো দিয়ে মানে কি ওয়ার্ড গুলো দিয়ে আমি মানে অ্যান্সার লোকেট করছিলাম। এরপরে কিন্তু অ্যান্সার লোকেট করে কিন্তু অ্যান্সার পাওয়া না, অ্যান্সার লোকেট করলাম মানে এটা আশেপাশে আছে, এরপরে পড়লেই কিন্তু আমরা পেয়ে যেতাম, রাইট? সবাই কি উত্তরের না, সাথে একমত নাকি না? আমি তো এখানে এখানে কিওয়ার্ড হিসাবে তো পাওয়ার কথা হলো হুম। আপনার সি নাম্বার প্যাসেজে, হ্যাঁ, প্যারাগ্রাফ। সি না 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 না, সি নাম্বার প্যাসেজে না, এটা কোথায় থাকবে সেটা শিওর না, বাট আমরা বললাম এখানে আমরা পড়বো, এরপর থেকে আমরা পড়তে থাকবো, আশেপাশে আছে, রাইট? নট নেসেসারিলি যে আমি প্যাসেজ সিতে গিয়ে আমি পাইছি বলে সিতেই পাবো, নাথিং লাইক দ্যাট। আমি না এখানে এটা গিয়ে শুরু করছি, বাট আমি পরে পড়েও পাবো, বুঝতে সজ্জাদ পারছি ভাই, ভাইয়া? দুইটা দুইটা কিওয়ার্ড, যেটা একটা হচ্ছে স্টেপ পিরামিড আর একটা হচ্ছে যে কমপ্লেক্স, এই দুইটা কমপ্লেক্স, এটা কিন্তু ডিতেও আছে, দেখেন এই হ্যাঁ কমপ্লেক্সটা, হ্যাঁ, দিতেও আছে, রাইট। কমপ্লেক্স 2 নাম্বার লাইনটা, দা কমপ্লেক্স, ওইটাও এখানেও আছে, দা এই কমপ্লেক্স যে ইন এখানেও হুইচ। কমপ্লেক্স আছে, রাইট। সো যেহেতু আমরা প্রথমে পাইছি ওইখানে আমরা দেখবো, কিন্তু এখানে উত্তর নাই, এখানে আছে। সেখানে স্পষ্ট লেখা আছে when finally completed the step pyramid, এই যেটা, the step pyramid rose 62 meters high and was the tallest structure, সবচেয়ে লম্বা স্ট্রাকচার ছিল এটা, of its time, ওই সময়ে, ওইটার সময়ে। the complex in which, এই যে কমপ্লেক্স আছে, in which it was built, যেখানে এটা বিল্ড করা হয়েছে, was the size of a city in ancient Egypt and included a temple, courtyards, shrines and অনেক কিছু। তার মানে কি, এটা একটা সিটির প্যাটার্নে ছিল যেখানে সবকিছু ছিল, বোঝা গেছে ব্যাপারটা? এনশিয়েন্টটাকে মনে হয় পাস দিয়ে ইয়ে করছে। পাস দিয়ে বুঝাইছে, পাস দিয়ে রিপ্লেস করছে, রাইট রাইট, ভেরি গুড। আমি তো ওই ওই কিওয়ার্ডটার কারণে আমি সিতেই দেখতেছিলাম, ডিতে আর না যাইনি। না না না, এটাই আমাদেরকে সামনে যাইতে হবে, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, কিওয়ার্ড ম্যাচ করলে কিন্তু আমি অ্যান্সার পাবো না, এখন আমাকে ইনফরমেশন ম্যাচ করতে হবে। ব্যাপারটা কিরকম, আহ ব্যাপারটা কিরকম, যেমন আপনি কিওয়ার্ড গুলোকে মাথায় রেখে আপনি একটা লোকেশন দাঁড় করাইতে পারেন যেখানে আছে, বাট এক্স্যাক্টলি এইটুকুর ভিতরে সেটা বলা যাবে না, আরো দূর হাঁটতে হবে, কারণ আমাকে দরকার, আমার দরকার ইনফরমেশন, আমার কিন্তু কিওয়ার্ড দিয়ে কিন্তু অ্যান্সার পাবো না আমি, কিওয়ার্ড দিয়ে আমি শুধু লোকেশনটা পাবো, বাট অ্যান্সার খুঁজতে গেলে আমাকে ইনফরমেশন লাগবে। সো ইনফরমেশন যতক্ষণ না পাবো আমাকে পড়তে হবে, বুঝতে পারছি কথাটা? সো এত সোজা না আসলে, একটু কঠিনই আছে। প্রেশার উঠে গেছে। হুম, প্রেশার উঠলে মুশকিল, কারণ এখনো তো পড়াশোনা শুরুই হয় নাই। সো যাদের একটু প্রেশারের সমস্যা আছে, শাফিনের মতো, তার আগে থেকেই প্রেশারের চিকিৎসা শুরু করে দেন, নাকি শাফিন? নাইলে মুশকিল হয়ে যাবে। শাফিনের বাসা কোথায়? আমার পুরান ঢাকায়, পুরান আর ঢাকায়? তোর এমনি original কোথায়, অরিজিন কোথায়, মানে নোয়াখালী। নোয়াখালী? আরে বাবা রে। যাই হোক, তোমার কথাবার্তার মধ্যে কিন্তু নোয়াখালীর টান আছে একটু একটু, তাই না? বোঝা যায় হালকা হালকা, যায়। কিছু কিছু বোঝা যায় আর কি। যাই হোক,
সো অসুবিধা নাই, পড়াশোনা করতে হবে শাফিন, হ্যাঁ। সো ফাঁকি দিয়ে হবে না, তো বুঝতেই পারতেছো ডিফিকাল্ট টাস্ক। আর আমরা আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাব, তখন কিন্তু পিছায় পড়তে পারে যে কেউ। ওকে, সো এরপরে এটা আমরা দেখার চেষ্টা করি, এটা খুব ইজি। এটা কিভাবে করতে হবে এটা শেখাই। বলতে রাইট দ্য কারেক্ট লেটার্স ইন বক্সেস 25 and 26 on your answer sheet. Which two of the following points does the writer make about King Dozer? So এই যে টু বলছে, দেখেন, টু অফ দ্য ফলোইং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক, রাইটার কোন দুইটা পয়েন্ট মেক করছে কিং সম্পর্কে। তাহলে আমরা কখনোই অপশন গুলো পড়বো না, কারণ কিং কোন দুইটা পয়েন্ট মেনশন করছে এটা আমরা জানি না। এটা জানার জন্য আমাদেরকে প্যাসেজ যাইতে হবে। আমরা যদি অপশনে যাই তাহলে আমাদের কোনো লাভ হবে না, এর মধ্যে পাঁচটার মধ্যে তিনটাই ভুল থাকবে। আমরা কি করব, আমরা এই যে কিং কিং যে নামটা জোসার আর হচ্ছে রাইটার এদের নিয়ে কি বলছে, কি কি পয়েন্ট বলছে, এইটা আমরা বের করবো এই কিওয়ার্ড গুলা দিয়ে প্যাসেজে গিয়া বের করেন। এরপরে যে ইনফরমেশনটা পাবো, যে দুইটা পয়েন্ট পাবো, ওই দুইটাকে আমরা এখানে এসে ম্যাচ করব। ব্যাপারটা কি বুঝাইতে পারছে? সো এটা করে ফেলেন সবাই নিজ দায়িত্বে। 25-26। হুম, আমরা কি পাচ্ছি খুঁজে? এটাতে বোধহয় হেল্প করা উচিত আপনাদেরকে আমার। বি নাম্বার না স্যার? শাফিন বি তে আছে কিনা সবার মতামত দিব, আরেকটা বলতে হবে তো, একটা না। বি এর সাথে কি হবে? বি কোথায় আছে বলেন তো, শাকির না না শাফিন। না না, আমি সেটা বলি না, আমি বলতেছি প্যাসেজের বি নাম্বার যে একটা ই আছে ওটার মধ্যে মনে হয় এটার অ্যান্সার পাওয়া যায়। না না না, আপনি ওখান থেকে ইনফরমেশন নেবেন আর এখান থেকে অপশন নেবেন, বুঝেন নাই? হ্যাঁ বুঝছি। দ্যাটস রাইট। তো আপনি আপনি বি সি কোনো কথা না, আপনি এখান থেকে ইনফরমেশন নিয়ে আসেন কোন দুইটা পয়েন্ট নিয়ে কথা বলছে রাইটার, ওই দুইটা পয়েন্ট এখানে নিয়ে আসেন। এরপর আমরা এখান থেকে মিলাবো যে কোথায় আছে। আল্লাহু আকবার। কেউ কি খুঁজে পাচ্ছেন না নাকি? ভাইয়া এফ নাম্বারে মনে হচ্ছে আছে পয়েন্ট। এফ, unfortunately all the precautions and intricate design of the underground network did not prevent ancient robots from finding a way in. আচ্ছা, তাহলে এত কিছু করার সত্ত্বেও তারা কি করতে পারে না, প্রিভেন্ট এনশিয়েন্ট রোবার্টস ফ্রম ফাইন্ডিং আ ওয়ে ইন, মানে ভেতরে ঢোকার জন্য একটা পথ আসলে রোবাররা খুঁজে বের করছে যেমনি হোক। এত গ্রেভ গুডস অ্যান্ড ইভেন হিজ বডি ওয়ার স্টোলেন অ্যাট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট, তার মানে তার দেহটাও চুরি হয়ে গেছে। অ্যান্ড অল আর্কিওলজিস্টস ফাউন্ড
where a small number of his valuables overlooked by the thieves. তার মানে কিছু কিছু জিনিসপত্র পাইছে আর্কিওলজিস্টরা, গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল জিনিসপত্র। এখানে ভ্যালুয়েবলস বলতে ভ্যালুয়েবল জিনিসপত্রের কথা বলা হয়েছে। কোন অ্যাডজেক্টিভের সাথে যখন এস বাই এস যোগ হয় তখন এটা নাউন হয়ে যায়, ঠিক আছে? সো ভ্যালুয়েবলস ওভারলুক বাই দ্য থিভস, চোররা যেটা কি ওভারলুক করে গেছে এটা পাইছে আর্কিওলজিস্ট। দেয়ার ওয়াজ এনাফ লেফট there was enough left throughout the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. Okay, মানে যারা মানে ঢুকতে পারছিল আর কি। তো এখান থেকে আমরা কি পাই, কি বলেন, কোন অপশন দুটা পাই বলেন তো এখান থেকে? কোন দুটো অপশন পাই? এই যে এইটা আমরা পাই, তাই না? দেখেন নাসরিন আপু আপনি যেটা বলছেন এইটা পাই আমরা। কোনটা? ডি নাম্বারটা। কোন নাম্বারটা আবার বলেন? ডি। A few of his possessions were still in his tomb when archaeologists found it. ওই যে আমরা শিখলাম যে কি, ওই যে থিফরা মিস করে গেছে যেগুলো আর্কিওলজিস্টরা পাইছে, বাট আরেকটা তো লাগবে, সেটা খুঁজে বের করেন। এই বাকিরা কি করতেছেন নাকি? হুম 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 আরেকটা পয়েন্ট খুঁজে বের করতে হবে। অন্য অন্য জায়গায় থাকতে পারে হয়তো আশেপাশে। অন্য জায়গায় থাকতে পারে। এই দেখেন এই যে উত্তর। There is no agreement among scholars and archaeologists on why the vessels were placed in the tomb, what they were supposed to represent. উত্তর থাকতে পারে এদিকে আর কি, খুঁজে দেখি পাই কিনা। এখানেও নাই, কোথায় আছে বের করেন, এখানে নাই। হুম 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 কেউ কি খুঁজে পাইছেন বলেন তো? বি নাম্বারটা মনে আছে ভাই। বি, ওকে খুঁজে দেখি। Was the first king that the one then first of built stone prior to the rain? আচ্ছা, prior to the rain tombs were এত। আমরা খুঁজতেছি যে মানে মানে পয়েন্টটা কি, মানে ওই যে রাইটার কোন দুটো পয়েন্টের কথা বলছে, রাইট? বি এর শেষের দিকে মনে আছে ভাই। হ্যাঁ আমরা খুঁজে দেখি তাহলে। For reasons why remain unclear, এত main official whose name was এত Thomas King এত so is thought to have rain, এই যে rain কথাটা আসছে না, এই কথাটা আমরা বুঝতে পারি। কি বলছে, Soldier is thought to have reigned for 19 years, এটা ভাবা হয়, but some historians and scholars attribute a much longer time for his rule owing to the number and size of the
মনিউমেন্টস অফ দ্য হিবেল, সে যে মনুমেন্ট গুলো বিল্ড করছে ওইটার দিকে তাকাইলে, ওইটা দিয়ে ওইটার পর্যালোচনা করলে তারা দেখতে পায় যে তারা আরো বেশি সময় সে রাজত্ব করছে, যদিও ধরা হয় যে 19 বছর। তার মানে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে নাকি ভাই? তাইলে উত্তরটা কি হতে পারে? উত্তরটা হতে পারে দেয়ার ইজ ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দা কন্ট্রোভার্সি আছে, রাইট, এইটা উত্তর হবে, রাইট, বি এবং ডি আনসার, রাইট, গট ইট। সো এই দেখেন সময় অনেক লেগে গেল, কিন্তু কারণ কি একটাই, এই প্রশ্নগুলোর ধরনই এমন, ঠিক আছে, এবং এই জন্য এটাতে বেশি সময় লাগে এবং আপনাকে দ্রুত পড়ে আনসার পাইতে হবে। দ্রুত যদি না পড়তে পারেন টাইম নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা এখানে, জি, এখানে তো বলছে যে হুইচ লিখছে যে, আমি আবার একটু দেখি, হুম। হুইচ টু অফ দ্য ফলোইং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক মেক, অ্যাবাউট কিং ডোরসেট? হ্যাঁ, আমি এটা কিভাবে এটা করব সলভ করার জন্য, মানে এটার খুঁজবো জন্য, কি? হ্যাঁ এটার জন্য যেটা করতে হবে ওই যে দ্রুত পড়তে হবে একটার পর একটা প্যাসেজ, কারণ আমরা জানি না কোথায় পয়েন্ট আছে, কি ওয়ার্ড ধরে ধরে দ্রুত পড়তে হবে, ঠিক আছে। এখানে যেমন একটা মানে এখানে যেমন কথাবার্তা একটা পয়েন্ট আমরা পাইছি, এখানে আবার আমরা আরেকটা পয়েন্ট পাইছি, ঠিক আছে। এখন আমি যদি দ্রুত না পড়তে পারি তাহলে আমি ধরতে পারবো না, তাই না? এই যে is thought to have reigned for এত years, but some historians and scholars attribute a much longer time, তাই তো? এই লেখকটা কে? লেখক মানে এই পুরোটা যে লিখছে সেই লেখক, মানে এগুলো তো কেউ না কেউ লিখতে হয়েছে, তাই না? ব্যাপারটা কি বোঝা গেছে? দুইটা জিনিসের দিকে নজর দিছে, যে এটা মানে উনি আলোচনা করতেছে যে কেউ কেউ মনে করতেছে 19 বছর করছে, আবার কেউ কেউ বলতেছে যে না এটা আরো বেশি হবে, কারণ তার যে সৃষ্টি যে মনুমেন্ট গুলো আছে এগুলো দেখলে বোঝা যায়। এটা উনি কি করলেন, দুইটা জিনিসের দিকে নিয়ে গেল, যে একটা হলো আর্গুমেন্ট আছে, এটা উনারই একটা এক্সপ্রেশন, একটা অ্যান্সার, ওকে। এখন এটা তো বুঝে নিতে হবে, ডিরেক্টলি তো থাকবে না। সবাই বুঝতে পারছি আমরা? এই কথা বলেন, আমাদের ক্লাস আজকে শেষের দিকে, আমরা প্যাসেজ 3 তে হয়তো নেক্সট দিন যাব, প্যাসেজ 3 টা আলোচনা করে আমরা পুরো প্যাসেজ মানে সলভ করা শুরু করবো আর কি। So, আমরা কি এটুকু বুঝতে পারছি কিনা আপনারা একটু আমাকে জানান। এই সাজ্জাদ ভাই, একটা বিষয় জানার ছিল ভাই, এই যে এটা প্যাসেজটা পড়লাম, এটা কি ভাই মানে কোন স্ট্যান্ডার্ড, এটা কি জিটি নাকি এই একাডেমিক ভাই? এটা একাডেমিক ভাই, হুম, আচ্ছা। এটা একাডেমিক। আর জিটি গুলো আরো সোজা হয়, হ্যাঁ জিটি গুলো একটু সোজা হয় আর ছোট ছোট হয়, দেন একটাই কত বড়, 2-3 পৃষ্ঠা হয়ে যেতে চায়। জিটিতে সাধারণত প্রথম 3টা প্যাসেজ ছোট থাকে, ছোট থাকে না শুধু, এগুলো ভাগ ভাগ থাকে, আরো সোজা, মানে দেখলেই মনে হবে যে কনফিউশনে তেমন কিছু নাই। দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে যেতেছেন, দেখাই এই জন্য বেশি মার্কস পাইতে হয়। দেখেন এই যে এটা হলো জিটি, তো দেখেন এই যে কনজিউমার অ্যাডভাইস, ছোট ছোট, এখান থেকে 6টা প্রশ্ন, তাহলে এক পেজ থেকে 6টা প্রশ্ন, এবং পেজ গুলো দেখেন শব্দগুলো ছাড়া ছাড়া ছোট ছোট, মানে মনে হবে যে পড়া খুব কঠিন হবে না। আবার দেখেন এই যে এখানে ভাগ ভাগ দেওয়া আছে, এইটা থেকে ধরেন এই যে এখানে আরো মনে করেন যে 8টা কোয়েশ্চেন আছে, এই ছোট্ট একটা পেজ থেকে যদি 8টা কোয়েশ্চেন থাকে এবং কত ফাঁকা ফাঁকা, তাহলে তো ইজি। আবার দেখেন এই যে এটা এক পেজ, সিম্পলি এক পেজ, এক পেজ থেকে এতগুলা কোয়েশ্চেন, একটা পেজ একটা টাইপ কোয়েশ্চেন। আবার দেখেন আরেকটা পেজ আছে, আরেকটা পেজ আরেকটা কোয়েশ্চেন, কিন্তু রিডিং এ কিন্তু এটা কিন্তু প্যাচ লেগে যায়, 2টা 3টা করে প্যাটার্ন থাকে। কঠিনটা হওয়া শুরু করে আসলে এই যে এইখানে এইসব থেকে 3 থেকে শুরু করে কঠিন হওয়া। এই দেখেন এইটা আবার 2 পেজ হয়ে গেছে, 2 পেজ 2টা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, বা এই যে 2টা প্যাটার্ন হয়ে গেছে। প্রবলেমটা হলো এখানে আর কি, যেমন এটার মধ্যে আপনার অল্পই আছে, এটার মধ্যে 4টা নাই প্যাসেজ, আনফরচুনেটলি নাই, এই জন্য সবসময় মাথায় রাখবে শেষেরটা কঠিন হবেই হবে। জিটির ক্ষেত্রে যদি মানে বেশি থাকে তখন ওই শেষের 2টা কঠিন হবে, আর একাডেমিকের ক্ষেত্রে শেষের একটা কঠিন হবে, কারণ একাডেমিক 3টা ফিক্সড। ভাই কি বুঝতে পারছি কথাটা? সজল ভাই বুঝতে পারছি? হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। আর একটা বিষয় হচ্ছে যে এই টাইপের কোশ্চেনে মনে হয় সিরিয়াল মেনটেন করা হয় না, না মানে মানে ইয়েটা যেটা। লাস্ট যেটা দেখলাম এটা সিরিয়াল থাকে না, এটা আপনাকে ক্লু ধরে ধরে আগাইতে হবে। ধরেন কথার কথা একটা পয়েন্ট হয়তো বিতে বললো, একটা পয়েন্ট ইতে বললো, আপনাকে ক্লু ধরে আগাইতে হবে, এই জন্য এটা কঠিন, বুঝতে পারছেন?
ভাই আরেকটা যে কোশ্চেন করতে পারি যদি আপনি অবশ্যই আপনি আপনি 100টা প্রশ্ন করতে পারেন, এটা কোনো হচ্ছে যে অসুবিধা নেই। হেডিং ম্যাচিং যেটা জি, এটা এটা আমি কখনোই একটু ডিফিকাল্টিস হয় একটা জিনিস আমি বুঝি না মানে এটা কি মিন করে কি যে ওই প্যাসেজটার সারমর্ম নাকি মানে ওই প্যাসেজটার মধ্যে যে কোনো মানে প্যাসেজটার কি হেডিং হতে পারে এরকম কিছু মানে ওই প্যাসেজটা হেডিং ম্যাচিং এর যে ব্যাপারটা ভাই, হেডিং মানে কি একটা কিছু টাইটেল, তাই তো? শিরোনাম, হ্যাঁ হ্যাঁ, টাইটেল শিরোনাম। তো সেটা সাধারণত দেখা যায় যে শিরোনামটা মানে তো এটার ভাবার্থই বা এটার ওভারভিউটাই তো বোঝায়, রাইট? মূল কোনটা একেবারে মানে থিমটা, রাইট প্রথম লাইন রাইট রাইট। আপনি আবার এটা তো হেডিং ম্যাচিং গেল, ইনফরমেশন ম্যাচিং আছে, ঠিক আছে? সো ইনফরমেশন ম্যাচিং আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে ইনফরমেশনটা কোথায় আছে এটা খুঁজে বের করে ম্যাচ করা। এই ম্যাচিং কখনো সিরিয়ালি থাকবে না, এবং ম্যাচিং এর জন্য আপনাকে মাথায় রাখতে হবে এখন যেভাবে পরীক্ষা আসতেছে মোটামুটি আপনাকে প্যারাফ্রেজ করে দিচ্ছে, কোনোভাবেই ডিরেক্ট অ্যান্সার দিচ্ছে না। এখন যেটা হচ্ছে আর কি, রিসেন্টলি পোলাপের পরীক্ষা দিল যা শুনলাম যে ভাইয়া দের ইজ নো ডিরেক্ট অ্যান্সার, আপনাকে অফকোর্স প্যারাফ্রেজ করে দিবে, আপনাকে সিনোনিম দিয়ে দিবে, সো ইউ মাস্ট বি রেডি ফর দিস। তো এই জন্য ওই যে একই আবার কথা যে আপনাকে গুড রিডার হইতে হবে, ফার্স্ট রিড করে আপনি কি করতে পারবেন, বুঝেন নাই? ক্রিকেটে কি হয়, ক্রিকেটে আমরা কিন্তু দেখি যে আহ, কে ভালো ফিল্ডিং দেয়, যে ভালো এনার্জি রাখতে পারে, যে ভালো দৌড়াইতে পারে, সে ভালো ফিল্ডিং দেয়। এখানেও তাই, রিডিংও তাই, যে ভালো দ্রুত পড়ে আসতে পারে ও একটা জায়গায় 3 বার পড়তে পারবে, যদি ফার্স্ট রিডার হয় তাহলে ধরে ফেলতে পারবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, রিডিং এ 1 বার 2 বার 3 বার একটা জিনিস পড়তে হয়, এটা হবেই, আদারওয়াইজ আপনি এটার ইনার মিনিং বের করতে পারবেন না। তো এই জায়গাটাই পোলাপাইন ধরা খায় বা সবাই ধরা খায় যে তারা 3 বার আর পড়তে পারে না, ওই সময়টা পায় না, তারা তাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু স্লো হওয়ার কারণে সময়টা চলে যায়, তখন তারা তাড়াহুড়া করতে গিয়ে আর অ্যান্সারই বের করতে পারে না। বাট কেউ যদি এখানে যদি একটু অভ্যাসটা করে ফেলতে পারে দ্রুত পড়ার, তখন সে কিন্তু একবারের জায়গায় 2 বার পড়ে কিন্তু এটার যে মিনিংটা আছে সেটা বের করতে পারে। কারণ যে কোনো কিছুই একবার পড়ে আপনি উত্তর পাবেন ইটস ভেরি রেয়ার আসলে, এই জন্য 2 বার 3 বার লাগতেই পারে পড়া। বুঝতে পারছি কি ভাইয়া? সজল ভাই আর জি কোনো কোয়েশ্চেন ভাইয়া? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হুম 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 হুম। শাহনেওয়াজ ভাই আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া আর কোনো কোয়েশ্চেন কোনো, আমরা শেষ করবো ক্লাসটা। আপনি কি আসেন ক্লাসে? কথাবার্তা বলে না, আজব। হ্যাঁ, আছি তো ক্লাসে। কথা বলতে হবে যে ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বা কিছু, যাই হোক। জি ভাইয়া। আচ্ছা, সামি বুঝতে পারছে। শাহনেওয়াজ ভাই কি বুঝতে পারছেন? শাহনেওয়াজ ভাই বলছে হেডফোন ডিস্টার্ব করতেছে। আচ্ছা, শাহনেওয়াজ ভাই হেডফোনে ঝামেলা করতেছে। তাহলে মোটামুটি তো আমরা আজকে কিছুটা বুঝলাম, এবং আমরা মনে করি যে 3-4টা ক্লাসে আমরা এরকম 2টা, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার একাডেমিক জিটি 2টাই সলভ করেন। শোনেন, শেখার ক্ষেত্রে কম শিখবেন কেন, যখন জিটি দিবেন তখন তো কান্নাকাটি করবেন, কারণ প্র্যাকটিস থাকবে না। সো যেহেতু জিটি এক সময় এক সময় আহ, যেহেতু যেহেতু আসলে আমরা শিখছি, শেখার ক্ষেত্রে কম শেখা ঠিক না। একাডেমিক জিটি দুটোই শিখার একই তো জিনিস, শুধু ছোট আর বড়, নাথিং মোর দেন দ্যাট। তো আমার মনে হয় যে উম, আজকে একটা ইফেক্টিভ ক্লাসই হলো আমার ধারণা। সো আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কিছু আছে বলার, যে না আজকে আমরা নেক্সট ক্লাসে এইটা শিখলে ভালো হবে আরো? আপনারা কথা বলবেন, মানে হয় কি আপনাদের কোনো কথা হয়তো থাকে না, বাট তারপরে বলবেন যে ভাই নাই কথা, বা ঠিক আছে সব, বা লাগবে না, বলতে হবে, হ্যাঁ। ভাইয়া প্র্যাকটিস করবো কোনগুলা দিয়ে? প্র্যাকটিস করবেন ওই যে যেগুলো প্রথমে একটা করে করছেন ওগুলাই পরের গুলা করবেন। এটা তো দিয়ে দিছি, রাইট? আপনাদেরকে তো ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হয়েছে 27 পেজের। তো এটাতে আপনার যেগুলো একটা করে করছেন ওগুলাই বাকিগুলো করবেন নেক্সট ক্লাসের জন্য। ওকে ভাইয়া। হ্যাঁ, তো বাকিটা কি বুঝতে পারছি কথাটা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে কি আজকে আমরা ক্লাসে শেষ করতে পারি সবাই যদি বলেন? অনেক রাত হয়ে গেছে। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডে। আশা করি আপনাদের রিডিং এর যে কঠিন জার্নি এটা কিছুটা হলেও সহজ হবে সামনে। সবাই একটু যেভাবে বলছে সেভাবে পড়া শুরু করে দেন, ফাঁকি দিয়েন না, ফাঁকি দিলেই ধরা খাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।